মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। স্যার, টবি এসেছে। বলল আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চায়। ঠিক আছে, ডাকো। টবি, ভেতরে এসো এসো এসো। Sir, sir, he has returned to London, sir. Sir, I just saw him. Sir, Oxford Street এই মাত্র দেখেছি ওকে। কে কে ফেরত এসেছে? রয়্যাল মেল, স্যার। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। আজকের পর্ব দ্য গ্রেট ট্রেন রবারি। অডিও নাট্যরূপ হিন্দোল সরকার। আবহ ও ধ্বনি পরিকল্পনা দীপক রায়। পরিচালনা অরুণিমা দে। গল্প পাঠে সৌম্যাদিত্য মুখার্জি। মুখ্য ভূমিকায় অংশুমান পাল, শেখর, সৌমেন চক্রবর্তী, সৌভিক গুহ সরকার, ঋতব্রত মুখোপাধ্যায় এবং অগ্নি। ক্রাইম কথায় দ্য গ্রেট ট্রেন রবারি। নমস্কার, আমি সৌম্যাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম এপিসোড 3, যার সব চরিত্র কাল্পনিক নয়। আমাদের আজকের গল্পে কোনো রক্তপাত নেই কোনো জটিল মনস্তত্ত্ব, নেহাতি একটা ডাকাতির ঘটনা। আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাহলে এই কাহিনী আমি আপনাদের শোনাচ্ছি কেন? কারণ এই ডাকাতি সম্ভবত আধুনিক ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে আলোচিত ডাকাতি। সারা ব্রিটেন চমকে উঠেছিল এই ঘটনায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ওয়ার্ল্ড ক্রাইম। এই কাহিনীর সূত্রপাত 1963 সালের এক বর্ষাক্লান্ত সন্ধ্যায়। বিকেল থেকেই মেঘ জমছিল লন্ডনের আকাশে। সন্ধে হতে না হতেই শুরু হলো বৃষ্টি। একই আজ শনিবার, সপ্তাহ শেষের ভিড় উপচে পড়ছে রাস্তায়। বৃষ্টি এসে সেই কোলাহল অনেকটাই কমিয়ে দিয়েছে। ঘড়িতে এখন রাত 9:10। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। পচা কাদার ভুরভুরে গন্ধ উঠে আসছে আশপাশের গলিগুলো থেকে। দক্ষিণ লন্ডনের স্থানীয় ড্রাগ ডিলাররা এই ধরনের বৃষ্টিকে ডাকে দ্য লং গ্রে বলে। এই বৃষ্টি শুধু রাস্তাঘাট ভেজায় না, মানুষের গভীরে লুকিয়ে থাকা ভয়কেও জাগিয়ে তোলে। পুরনো ইটের গন্ধ, ভেজা লোহার রেললাইন আর দূরে চলতে থাকা ট্রেনের শব্দ, এসবের মাঝে দক্ষিণ লন্ডনের অন্ধকার জগৎ উৎসবে মেতে ওঠে। ব্রিক্সটনের কোল্ড হারবার স্ট্রিটের একটা বন্ধ দোকানের সামনে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মাইক অ্যান্ডারসন। চোখে মুখে মৃদু বিরক্তি। ব্রুসের আসার কথা ছিল 8:30টায়, অথচ এখনো তার কোনো নামগন্ধ নেই। পকেটে 3টে সিগারেট পড়েছিল। এইমাত্র শেষ সিগারেটে শুকটান দিয়ে সেটাকে রাস্তার জমা বৃষ্টির জলে ছুঁড়ে ফেলেছে মাইক। ব্রুস আসবে রিচমন্ড থেকে। নতুন একটা প্ল্যান এসেছে ব্রুসের মাথায়। গতকাল ওয়াটারলু স্টেশনে দেখা হয়েছিল দুজনের। তখনই কথাটা বলেছিল ব্রুস, যদিও পুরোটা খোলসা করেনি। শুধু বলেছিল, কাল রাত 8:30টায় স্মাগলিং পাবে। স্মাগলিং পাবের আসল নাম দ্য ব্ল্যাক ডায়মন্ড। নামধারী সাইনবোর্ডটা অনেক আগেই ভেঙে গেছে। এই পাব ব্রিক্সটনের জুয়ারি, ড্রাগ ডিলার, চোর ছাচরদের সন্ধ্যার অলিখিত আস্তানা। পাবের মালিক হ্যারি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে প্রচুর স্মাগলিং করেছিল। সেই টাকা দিয়েই যুদ্ধের শেষে একটা কফি শপ খুলেছিল ব্রিক্সটনে। কয়েক বছরের মধ্যেই এই কফি শপ বদলে যায় পাবে। দক্ষিণ লন্ডনের অপরাধ জগতে এই পাবের নাম হয়ে ওঠে দ্য স্মাগলিং পাব। ব্রুসের কথার উত্তরে মাইক জিজ্ঞেস করেছিল, কেন, কিছু হয়েছে? ঢুলু ঢুলু চোখে ঘাড় নেড়ে ব্রুস বলেছিল, একটা দারুণ প্ল্যান এসেছে মাথায়, দ্য গ্র্যান্ড। এত দূর বলে আশপাশটা দেখে চুপ করে গেছিল ব্রুস। চোখের ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল বাকিটা কাল রাতে বলবে।
মাইক আর কোনো প্রশ্ন করেনি। এমনিতেও স্টেশন চত্বরে প্রচুর পুলিশ ঘুরে বেড়ায়। সম্প্রতি যদিও পুলিশের খাতায় ওদের নাম ওঠেনি, তবুও বলা তো যায় না কে কোথা থেকে কি শুনে ফেলে। 9টা বেজে যাওয়ার পরও যখন ব্রুসের কোনো দেখা মিলছে না, তখন বিরক্ত হয়ে উঠল মাইক। একেই তার সন্ধ্যার তাসের আসরটা নষ্ট হয়েছে ব্রিক্সটন আসার চক্করে। বেশ কিছু পাউন্ড পকেটে ঢুকতে পারত আজ। তার বদলে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা কার ভালো লাগে? হাতে টাকা পয়সা একদম নেই, 2 মাসের ঘর ভাড়া বাকি। তাসের বাজিতে রোজ রোজ যে লাভ হয় সেটাও নয়। তবে ইদানিং প্রায় দিনই মাইক জিতছে খেলায়। 2-4 পাউন্ড যা জুটছে ওই দিয়েই দিন গুজরান করছে সে। এইসব 7-5 ভাবতে ভাবতে মাইক হঠাৎ খেয়াল করলো সামনের সিগন্যালে একজন লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ব্রাউন রেনকোট, মাথায় বহু যুগ পুরনো ময়লা একটা টুপি। 2-একবার ওর দিকে তাকাচ্ছে লোকটা। বৃষ্টির জন্য মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না মাইক, তবে এটুকু সে নিশ্চিত লোকটাকে সে চেনে না। এমন সময় আশপাশের কোনো একটা গলি থেকে বেরিয়ে প্রায় নিঃশব্দে ওর পাশে এসে দাঁড়ালো ব্রুস। শ্লেষা জড়ানো কণ্ঠে ব্রুস বলল, চেনো নাকি লোকটাকে? চমকে উঠে ফিরে তাকালো মাইক। ব্রুসের চেনা মুখটা দেখে অপ্রস্তুত হেসে সে বলল, ও তুমি? না, চিনি না। তুমি চেনো নাকি? নাম জানি, আগে কোনোদিন আলাপ হয়নি, আজ হবে। ও আচ্ছা, ওর সঙ্গে আলাপ করতে এসেছি আমরা। ঠিক ওর সঙ্গে নয়, ও নিজেও আমাদের সঙ্গেই কথা বলতে এসছে। ওর আসল নাম বললে তুমি চিনবে না, কিন্তু যে নামে ও বিখ্যাত সেটা বললে চিনলেও চিনতে পারো। কি নাম? লাকি লেন। নামটা চেনা। কয়েক সেকেন্ড চুপচাপ ভাবল মাইক। মনে করার চেষ্টা করল কবে কোথায় নামটা সে শুনেছে। তারপর সন্দিহান গলায় সে বলল, লাকি লে? এডিনবরার সেই ডিলার? বছর 5 আগে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই, ওর সাথে তোমার কি কাজ? তুমি তো ড্রাগ ডিলিং করো না? আর আমিও তো এসব ছেড়ে দিয়েছি। আজকের এই বৃষ্টি ভেজা রাতটা ড্রাগ বিক্রির সুবর্ণ রাত হলেও চাপ নেই মাইক, ওই কাজ করতে আমি তোমাকে এখানে আসতে বলিনি। আরে তাহলে কি কাজ? এবার একটু খোলসা করে বলো তো ব্রুস। আহা, অত উতলা হয় না বন্ধু। বলছি আগে চলো একটু গলা ভিজিয়ে নি, সব বলবো তোমাকে। কেন যে এত রহস্য করছো বুঝতে পারছি না। এদিকে আমার ট্যাঙ্ক একেবারে ফাঁকা, পাউরুটি আর জল খেয়ে সারাদিন কাটাতে হচ্ছে। জানি বন্ধু, আমার অবস্থাও যে বিশাল ভালো সেটা ভেবে ফেলো না যেন। তুমি তো তাও একা মানুষ, আমার বউ বাচ্চা সব আছে, ভাবো একবার। ভাবছি বলেই তো অবাক হচ্ছি। এই যে পাবে ঢুকছি, মদ গিলবো, টাকাটা কোথায়? আরে না না না, অত ভেবো না, ওইটুকু আমার কাছে আছে। তাছাড়া রাস্তায় দাঁড়িয়ে এসব আলোচনা করা যাবে না। চলো চলো, লেন ঢোকার আগে তোমাকে প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দিই। ব্রুসের সঙ্গে পাবের পথে পা বাড়ালো মাইক। লাকি লেনও ততক্ষণে ওপাশের সিগন্যাল পেরিয়ে হারিয়ে গেছে কোনো এক গলির ভিতর। মাইক অ্যান্ডারসন, লন্ডন আন্ডারওয়ার্ল্ডে বেশ পরিচিত নাম। ব্রুসের পরিচিতি খুব একটা নেই। সে হলো নেপথ্য শিল্পী। কোনো চুরি বা ডাকাতি কিভাবে করলে সেফলি পুলিশের জাল এড়ানো যাবে সেই সব প্ল্যানই করে ব্রুস। রাস্তার আতিপাতি ক্রিমিনালরা তার নাম জানে না, তাকে চেনে গ্যাংয়ের মাথারা। যখন কোনো নতুন প্ল্যানের দরকার হয়, ওরা ব্রুসের কাছে যায় কনসাল্ট করতে। পাবে ঢুকে একটা 4 জনের টেবিল দখল করে বসলো ওরা দুজন। ওয়েটারকে ডেকে একটা স্কচের বোতল আনতে বলল ব্রুস। খানিক বাদে ওয়েটার 2টো গ্লাস আর বোতল রেখে গেল। পাবটার সাইনবোর্ড ভেঙে গেলেও ভিতরের অবস্থা কিন্তু বেশ চকচকে। বেশ যত্ন করে সব গুছিয়ে রেখেছে হ্যারি।
যদিও এই পাবের অধিকাংশ সভ্যই ক্রিমিনাল, তবু পাবের মধ্যে কোনো ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যালাউ করে না হ্যারি। এই একটা নিয়ম পাব চালু হওয়ার প্রথম দিন থেকেই চলে আসছে। কোনো ডিলিং, লেনদেন, হাতাহাতি, মারামারি কিচ্ছু এখানে চলে না। ক্রিমিনালরা এখানে আসে নির্ভেজাল আড্ডা দিতে বা নতুন কোনো প্ল্যান ডিসকাস করতে। যেমন ব্রুস আর মাইক এসেছে। কড়া স্কচের তরলে গলা ভিজিয়ে মাইক বলল, এবার বলো তো, কি গ্র্যান্ড প্ল্যান করেছো যার জন্য এই বৃষ্টি মাথায় আমাকে ছুটিয়ে আনলে? বলছি দরজা সইছে না, হ্যাঁ? আমাদের দুর্দশা ঘুচতে চলেছে মাইক। অনেকদিনই চুপচাপ বসে তাস পেটাচ্ছি, তোমার ওপর আমার ভরসা আছে। জানি কোনো এলেবেলে প্ল্যান করে আমাকে ডাকুনি। না, তা ডাকিনি। শোনো, যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে মিনিমাম $2.5 মিলিয়ন ঢুকবে আমাদের পকেটে। $2.5 মিলিয়ন! টাকার অঙ্কটা শুনে মদের গ্লাস টেবিলে নামিয়ে রাখল মাইক। চোখ বড় বড় করে তাকালো ব্রুসের দিকে, বলল, হোয়াট? $2.5 মিলিয়ন? কি করবে? ব্যাংক লুটবে? নো নো নো, ব্যাংক লোটায় বড্ড বেশি ঝামেলা। আমরা লুটবো যা ব্যাংকে টাকা বয়ে নিয়ে যায়। ও, ব্যাংকে টাকা বয়ে নিয়ে যায় মানে সিকিউরিটি ভ্যান? না। তাহলে? চারপাশে তাকিয়ে গলা এক হাত নামিয়ে ব্রুস উত্তর দিল, দ্য রয়্যাল মেল ট্রেন। নামটা শুনে একটু ধাক্কা খেলেও একেবারে অবাক হলো না মাইক। ব্রুসকে সে দীর্ঘদিন ধরে চেনে। সে আর ব্রুস মোটামুটি একই সময় অপরাধ জগতে পা রেখেছিল। সে প্রায় 2 দশক আগের কথা। দুজনেই তখন মধ্যকুড়ি। সেই থেকে ব্রুসকে দেখছে সে। কথার 9-6 ব্রুস কখনো করে না। মাইক বলল, আর ইউ সিরিয়াস ব্রুস? হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে একটু তড়িঘড়ি কণ্ঠে ব্রুস বলল, হ্যাঁ, এডিনবরার লোকাল ব্যাংকগুলো থেকে টাকা কালেক্ট করে প্রতি উইকেন্ডে ট্রেনটা একবার লন্ডনে আসে। ওই সময় আমরা ট্রেন লুট করব। সব বলছি তোমাকে। দাঁড়াও, আগে লাকি লেনের সঙ্গে মিটিংটা সেরে নি। ব্রুসের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাউন রেনকোট পরা বছর 40-এর একটা লোক পাবে ঢুকল। এই লোকটাকেই একটু আগে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখেছে মাইক। লাকি লেন। এদিক ওদিক তাকিয়ে ব্রুসকে দেখতে পেয়ে ওদের টেবিলের দিকে এগিয়ে এলো লেন। গুড ইভিনিং জেন্টলম্যান, বসতে পারি? ও ইয়েস, মোস্ট সার্টেনলি। আলাপ করিয়ে দিই। ও মাইক আমার পার্টনার, আর মাইক ও হলো অ্যালফ্রেড লেন। মাইকের চোখে ততক্ষণে জমা হয়েছে এক রাশ বিস্ময়। লাকি লেন নামটা আগে অনেকবার শুনেছে সে। এডিনবরার নাম করা ড্রাগ ডিলার। অনেক গল্প কাহিনী মাইক শুনেছে লেনের ব্যাপারে। এডিনবরার পুলিশ নাকি এই লোকটার পকেটে। শহরের কেউ ওর দিকে আঙুল তুলতে সাহস পায় না, ইত্যাদি ইত্যাদি। সেই লেন যখন নিজে লন্ডনে এসেছে, তার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। মাইক ক্রিমিনাল হলেও লেনের পর্যায়ে সে এখনো পৌঁছয়নি। শ্রদ্ধায় নত হয়ে এলো মাইকের কণ্ঠ। গুড ইভিনিং লাকি লেন, অ্যাবসলিউট প্লেজার মিটিং ইউ। ওকে, এবার তাহলে কাজের কথায় আসি। হ্যাঁ, শুরু করো। মাইক নিজেও বড্ড অধৈর্য হয়ে উঠেছে। এই কাজে ধৈর্য হারালে কিন্তু চলবে না মাইক। এটা রাস্তাঘাটের আংতাবড়ি ভায়োলেন্স নয়। ইটস লাইক ডেজার্টেশন। নিখুঁত হতে হবে। হাজার হিসেব করে প্রতিটা পা ফেলতে হবে। আমাদের প্রতিপক্ষ কে এবার জানো? বোকার মতো ঘাড় নাড়ল মাইক। এমন ড্রামাটিক ইন্ট্রোডাকশন সে আশা করেনি। বেশ নাটুকে লোক তো লেন। মাইক জিজ্ঞেস করলো, কে?
none other than the British government. আমি জানতাম ব্রুস ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না, তাই ওর কাছে আসা। শোনো তাহলে, দাঁড়াও, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। কোটের পকেট হাতড়ে একটা কাগজ বের করল লেন। ব্রিটিশ রেলওয়ে ম্যাপ। তাতে বেশ কিছু জায়গা মার্ক করা রয়েছে। ম্যাপটা টেবিলের উপর ছড়িয়ে দিয়ে লেন বলা শুরু করলো। এই দেখো, এটা হচ্ছে এডিনবরা স্টেশন। ওই দিককার সমস্ত ব্যাংকের টাকা এই স্টেশনেই আসে। তারপর রয়্যাল মেল ট্রেনে চেপে চলে আসে লন্ডন। ট্রেন এডিনবার্গ থেকে ছাড়ে রাত 11:40 আর লন্ডন পৌঁছয় ভোর 6:20। মাঝখানে দুটো স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, তাও সব সময় নয়। ট্রেনে থাকা ক্রু বা পোস্ট অফিসের কর্মী যারা টাকা নিয়ে আসছে ট্রেনে, ওদের কোনো প্রয়োজন পড়লে ট্রেনটা স্টপেজ দেয়। ব্রুস প্রশ্ন করল, কোন কোন স্টপেজে দাঁড়ায়? প্রেস্টন আর ল্যাঙ্কাস্টার। তাহলে এই দুই স্টেশনের কোনো একটাতে? জন্তুর মতো ঘোঁত ঘোঁত করে হেসে উঠল লেন। এমনিতেই তার শরীর কিছুটা স্থূল। মাইকের মনে হলো হাসির সঙ্গে লেনের শরীরটা যেন পেন্ডুলামের মতো দুলছে। লেন বলল, কি বললাম মাইক, অধৈর্য হলে চলবে না। কেন এই ট্রেনটা আমরা লুট করব কেন বলো তো? ওতে টাকা আছে তাই? কত টাকা তা জানি না, কিন্তু ব্রুস বলল 2-2.5 মিলিয়ন হবে। ব্রুস বলল আর তুমি বিশ্বাস করে নিলে? ব্রুস কতটা জানে এই প্ল্যানের? ওকে তো আমি এমন কিচ্ছু বলিনি। লুক বিফোর ইউ লিপ মাইক। প্রশ্ন না করে আগে আমি কি বলছি সেটা ভালো করে শোনো। আচ্ছা আচ্ছা, বলো বলো। স্টেশনে চিন্তা মাথাতেও এনো না। আগেই তোমাদের বলেছি আমি কোনো হাঙ্গামা চাই না। সামনের মাসের 5 তারিখ অর্থাৎ মানডে ব্যাংক হলিডে। তার মানে শনিবার, রবিবার আর সোমবার 3 দিনই ছুটি। ব্যাংক বন্ধ। অনেক পুলিশও ছুটিতে থাকবে। লোকজন রিল্যাক্সড মুডে ঘুরে ফিরে বেড়াবে। সেই সময়টাকেই টার্গেট করব আমরা। এডিনবরা থেকে মেল ছাড়বে বৃহস্পতিবার রাতে। ওই রাতেই কাজটা করতে হবে। 3 দিন ছুটি কাটানোর জন্য শুক্রবার প্রচুর টাকার ট্রানজ্যাকশন হবে। ফলে অন্য দিনের তুলনায় ওই দিন বেশ খানিকটা বেশি টাকা ঢুকবে লন্ডনে। ট্রেন লন্ডনে ঢোকার আগে কোথাও ট্রেনটাকে থামিয়ে টাকা সরিয়ে ফেলতে হবে। সামনে টানা ছুটি থাকার জন্য কত টাকা খোয়া গেছে তার নম্বর হিসেব করতেও ব্যাংকের বেশ খানিকটা সময় লাগবে। ফলে আমরা যথেষ্ট সময় পাবো টাকাগুলো ভাগ বাটোয়ারা করা। তুমি এত শিওর হচ্ছ কি করে? এডিনবরাতে আমি এত বছর মাছ বিক্রি করিনি ব্রুস। পোস্ট অফিসের একজন অফিসারই খবরটা আমাকে দিয়েছে। ধরে নিতে পারো ও নিজেও এই প্ল্যানের অংশ। তোমাদের কাজ হলো কখন কিভাবে এই ট্রেন লুট করবে তার ম্যাপ তৈরি করা। রিমেম্বার ব্রুস, কোনো খুন খারাপই কিন্তু আমি চাই না। ও আর একটা কথা, কাজটা করবে তুমি। তোমার যাকে যাকে বিশ্বস্ত মনে হয় তাকে তাকে নিয়ে একটা দল তৈরি করে ফেলো। সে কি, তুমি থাকবে না? না ব্রুস, এডিনবরার ট্রেন লুট হবে যে রাতে, সে রাতে
শহরের অন্যতম ক্রিমিনাল শহরে থাকবে না। সেটা হলে পুলিশ সহজেই ট্র্যাক করে ফেলতে পারে। শেয়ার হবে 70-30, তোমরা 70% আর আমি 30%। না লেন, সরি, তুমি ফিল্ডে থাকবে না অথচ 30% নিয়ে যাবে, তা কেমন করে হয়? আমি তোমাদের সমস্ত ইনফরমেশন প্রোভাইড করব ব্রুস। ট্রেনে কজন ক্রু থাকবে, কোন কামরায় টাকা থাকবে, সব কিছু। আচ্ছা বেশ, 75-25. Let's just agree and drink, man. ওকে ওকে, ডান। Cheers then. Come on, Mike. চিয়ার্স চিয়ার্স। চুপচাপ তিনজনে ড্রিঙ্ক শেষ করলো। তারপর লেন বলল, ট্রেনটায় কোনো আর্মড পুলিশ থাকে না। পোস্ট অফিসের লোকজন আর ট্রেনের 4-5 জন ক্রু থাকে। এরা কেউই ট্রেন্ড নয়, ফলে তোমাদের খুব বেশি অসুবিধে হবে না। তোমাদের শুধু প্ল্যান করতে হবে কোথায় কিভাবে ট্রেনটা থামিয়ে লুটবে। কটা বগি আছে ট্রেনে? 9টা লোকোমোটিভ ক্যাব। তারপর দ্বিতীয় বগি, এটাতে নর্মাল চিঠিপত্র থাকে। আর 3 নম্বর বগিতে থাকে টাকা পয়সা। ওই একটাই হাই ভ্যালিউ প্যাকেজের বগি। বাকিগুলোয় চিঠিপত্র আর অন্যান্য জিনিস থাকে। ওর মধ্যে কিছু দামি বস্তুও থাকতে পারে, কিন্তু দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। খড়ের গাদায় ছুঁচ খুঁজতে আমরা যাব না। তোমাদের টার্গেট হবে শুধু টাকা ভর্তি এই ভিআইপি বগিটা। রেল চালককে ঘুষ দিয়ে ট্রেন দাঁড় করানো যাবে না? রিস্ক বেশি। যদি পুলিশকে সব বলে দেয় তখন? না না, ওতে ঝামেলা অনেক বেশি। কাউকে ঘুষ দিয়ে এই কাজ হবে না। আমাকে একটু ভাবতে সময় দাও লেন। নেক্সট উইকে আবার তোমার সঙ্গে দেখা করছি। ও নো, সেটা হবে না। এটাই আমাদের শেষ দেখা। একান্তই যদি তোমার আর কিছু জানার থাকে, ল্যাম্বেথে পিটারের রুমে যেও। ওকে জিজ্ঞেস করবে, ও আমাকে খবর পৌঁছে দেবে। আরেকজন পার্টনার? আমি 25% কেন নিচ্ছি বন্ধু? দেখো, টাকার দরকার আমার খুব একটা বেশি নেই। আমি চাইছি এমন একটা ক্রাইম করতে যা হবে এতটাই নিখুঁত যে ব্রিটিশ গভর্নমেন্টের হোঁশ উড়িয়ে দেবে। আর তোমার ব্যাপারে আমি অনেক দিন আগে থেকেই জানি। সন্তান জন্মানোর পর তোমার অবস্থা বেশ সঙ্গীন হয়ে উঠেছে, সে খবরও আছে আমার কাছে। সেই জন্যই তোমার কাছে আসা ব্রুস। এই কাজটা যদি কেউ করতে পারে তবে সেটা তুমি। ব্রুস মাইকের কথার কোনো উত্তর না দিয়ে মৃদু হাসল। সত্যিই বড্ড টান চলছে তার। অনেকদিন ধরেই সে ভাবছিল একটা কিছু করার, কিন্তু সেটা যে শেষ পর্যন্ত রয়্যাল মেল ট্রেন ডাকাতি হয়ে দাঁড়াবে তা সে আন্দাজও করতে পারেনি। তবে কাজটা বেশ এক্সাইটিং। হ্যাঁ, সে করবে কাজটা। ব্রুসকে চুপ থাকতে দেখে লেন বলল, ওয়েল দেন, গুড নাইট জেন্টলম্যান। নেক্সট মান্থে দেখা হবে। অল দ্য বেস্ট। ওয়ার্ল্ড ক্রাইমের প্রথম এপিসোডে আপনাদের ডক্টর থমাস নীল ক্রিমের কাহিনী শুনিয়েছিলাম। এই সাউথ লন্ডনের ল্যাম্বেথই ছিল ক্রিমের চেম্বার। ব্রিক্সটন থেকে মিনিট 15 পথ। ক্রিম ছিল 19 শতকের ক্রিমিনাল। তারপর দুটো বিশ্বযুদ্ধ দেখে নিয়েছে ইংল্যান্ড। বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে আরও তৎপর হয়েছে ব্রিটিশ পুলিশ। ক্রিমিনালরাও কিন্তু বসে ছিল না, তারাও শান দিয়েছে নিজেদের বুদ্ধিতে। তৈরি হয়েছে অপরাধের নানান শাখা প্রশাখা।
আমাদের আজকের কাহিনীর যে মুখ্য চরিত্র ব্রুস, সে ক্রিমিনাল কিন্তু খুনি নয়, বরং দেশি ভাষায় তাকে ডাকাত বলা যেতে পারে। মাইক বা লেন এরাও কিন্তু কেউ খুনি নয়, কিন্তু তাও পুলিশের খাতায় এদের নাম টকটকে লাল কালিতে লেখা। মোদ্দা কথা, এদের ক্রাইমের মূল কারণ ছিল টাকা রোজগার। আগেই বলেছি, আমাদের আজকের কাহিনীতে কোনো রক্তপাত নেই কোনো ধরনের কোনো সাইকোলজিক্যাল ডিলেমা। যেটা আছে তা হলো নিখুঁত হিসেব, পরিমিত পদক্ষেপ, আর তার ফলস্বরূপ ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বিখ্যাত বা কুখ্যাত রেল ডাকাতি। লাকি লেনের সঙ্গে মিটিং হওয়ার পরদিন থেকেই প্ল্যান শুরু করল ব্রুস। রেলের ম্যাপটাকে ভালো করে খুঁটিয়ে দেখল সে। দ্রুতই ব্রুস বুঝতে পারল এটা তার একার কাজ নয়। মাইক যোগ্য সঙ্গী হলেও ওর বুদ্ধির ওপর খুব একটা বিশ্বাস করা যায় না। ওদের এমন একজনকে দরকার যার ইংল্যান্ডের ট্রেন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। খোঁজ শুরু করল ব্রুস। 2-3 দিনের মধ্যেই একজনকে পেয়ে গেল সে। স্মাগলিং বারের মালিক হ্যারি জোগাড় করে দিল, জর্জ প্যাটিনসন। জর্জ এককালে ট্রেন চালাতো, বছর 10 আগে অবসর নিয়েছে। সঞ্চয় যা ছিল সবই জুয়াতে উড়িয়ে এখন সে নিঃস্ব। তারও এখন টাকার দরকার। মাইকের ঘরে 3 জন আলোচনায় বসল। তার আগে অবশ্য জর্জের ঠিকুজি কুষ্ঠি সব ভালো করে জেনে নিয়েছে ওরা। বলা তো যায় না, ইদানিং চারিদিকে পুলিশের চর ভীমরুলের মতো উঠছে। তবে জর্জ পুলিশের চর নয়। এই ল্যাম্বেথেই একটা 1 কামরা ছোট্ট ঘরে জর্জ থাকে। সন্ধে হতে না হতেই কোনো একটা জুয়ার আসরে বসে পড়ে, ভোর রাতে ঘরে ফিরে ঘুমিয়ে যায়। তাছাড়া ব্রুসের এককালের তাসের পার্টনার ওয়াটসন অনেকদিন ধরেই জর্জকে চেনে। সেও ব্রুসকে বলেছে জর্জ বিশ্বাসযোগ্য। লেনের দেওয়া ম্যাপটা খাটের উপরে বিছিয়ে দিল ব্রুস। তারপর জর্জকে জিজ্ঞেস করল, এডিনবরা লন্ডন রুটের সবচেয়ে দুর্বল জায়গা কোনগুলো? এক নজর ম্যাপের উপর চোখ বুলিয়ে নিল জর্জ। তারপর বলল, দুর্বল মানে? যেখানে পুলিশি পাহারা কম থাকবে, আমরাও সহজে পালিয়ে যেতে পারবো। সেরকম জায়গা অনেকগুলো আছে। এই যেমন ধরো ক্লিফটন, ন্যাটউইচ, লিচফিল্ড, সবগুলো তো গ্রাম। দূর দূর পর্যন্ত কোনো পুলিশ পোস্ট নেই। অবশ্য লোকজনই তেমন নেই, পুলিশই বা থাকবে কেন? লন্ডন থেকে খুব বেশি দূরের হলে হবে না। তুমি যে জায়গাগুলোর নাম বলছো তার একটাও আমি চিনি না, কখনো যাইনি। একেবারে অচেনা জায়গা হলে সমস্যা বাড়বে। ব্রুস, তুমি ঠিক কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করতে চাইছো সেটা যদি আমাকে খুলে না বলো তাহলে তো আমিও বুঝতে পারবো না কোন জায়গাটা ঠিকঠাক হবে। কি করতে চাইছি এখনো পুরোপুরি ভেবে উঠিনি, তবে যেটুকু ভেবেছি তোমাকে বলছি শোনো। আমরা ট্রেন রাস্তার মাঝখানে দাঁড় করাবো ভুল সিগন্যাল দিয়ে। তারপর গাড়ি ড্রাইভার আর বাকি ক্রুদের জিম্মি করে টাকার বগিতে ঢুকবো। বগিতে কোনো পুলিশ থাকে না, কয়েকজন পোস্ট অফিসের স্টাফ থাকে। ওদের হাত পা বেঁধে যত তাড়াতাড়ি পারা যায় টাকা সরিয়ে ফেলবো ট্রেন থেকে। তার মানে আমাদের এমন কোনো জায়গা লাগবে যেখানে সিগন্যাল আছে। এক্স্যাক্টলি। আর লন্ডন থেকে খুব বেশি দূরে নয়। আমরা টাকা ভাগ বাটোয়ারা করে দ্রুতই লন্ডনের ভিড়ে ফিরে আসব। কোথায় বসেই ভাগ বাটোয়ারা হবে? চেডিংটনের আশেপাশে প্রচুর পুরনো ফার্ম হাউস আছে। ওরই কোনো একটা ভাড়া নেব ভাবছি সপ্তাহখানেকের জন্য। দেখো, লন্ডনে বসে কাজ হবে না, আবার অত টাকা নিয়ে খুব বেশি দূর ট্রাভেলও করতে পারবো না। সব 1 পাউন্ড আর 5 পাউন্ডের নোট। খুব ভালো হয় যদি তুমি চেডিংটন আর লেইটনের মাঝে কোনো জায়গা খুঁজে বের করতে পারো। চেডিংটন, এক মিনিট দেখি, একটু ম্যাপটা দেখি। ম্যাপটা দেখতে দেখতে একটা সিগারেট জ্বালালো জর্জ। কড়া তামাকের ঘ্রাণে ভরে উঠল মাইকের ছোট্ট বেডরুম। বেশ কিছুক্ষণ চুপচাপ ম্যাপটা দেখে
জর্জ বলল, আচ্ছা ব্রুস, আমরা টাকা পয়সা শিফট করব কিসে? গাড়িতে তো? হ্যাঁ, আচ্ছা, হটন, এটা মেউড জলাভূমি। ওদিকে গেলে পাচ্ছি ব্রিগেডো ওভারব্রিজ। ওকে, 2 মাইল, 2.5 মাইল, 8 মিনিট, না 10। আচ্ছা, ওকে ওকে ব্রুস, এই জায়গাটা দেখো, লুক এট দিস। ম্যাপের উপর একটা নির্দিষ্ট জায়গায় আঙুল রাখল জর্জ। মাইক আর ব্রুস দুজনে দেখল যে বিন্দুর উপর জর্জ আঙুল রেখেছে তার নাম সিয়ার্স ক্রসিং, চেডিংটন আর লেইটনের ঠিক মাঝখানে। জর্জ বলল, লন্ডন থেকে সিয়ার্স 40 মাইলের মতো। চলবে এটা? তা চলবে, কিন্তু এই জায়গাটা কেন? কারণ এখানে খুব একটা পুলিশি পাহারা নেই, গ্রাম তো। আচ্ছা, তুমি তো চেরিংটন গেছো, দেখেছো তো আশেপাশের অবস্থা। তাছাড়া ক্রসিং থেকে মিনিট 2 এগোলেই ব্রিডেগো ওভারব্রিজ। নিচে রাস্তা, উপরে রেল লাইন। আমি ট্রেনটাকে চালিয়ে অতটুকু নিয়ে যাব, জাস্ট দ্যাট বিট। তারপর বাকিরা মাল খালাস করবে। হ্যাঁ, পুলিশের কাছে যতক্ষণে খবর পৌঁছবে ততক্ষণে আমরা হাওয়া। কিন্তু ফেক সিগন্যাল তুমি দেবে কি করে? জর্জের প্রশ্ন শুনে মুচকি হাসল মাইক। সে বলল, ওর জন্য তুমি চিন্তা করো না জর্জ, ওটা আমি সামলে নেব। ওকে। কাল আমি নিজে গিয়ে একবার জায়গাটা দেখে আসতে চাই। আমাদের আরও কিছু লোক দরকার টাকা ট্রান্সফার করার জন্য। আমরা 3 জন মিলে অত টাকা ট্রেন থেকে গাড়িতে তুলতে পারবো না, অনেক সময় লেগে যাবে। আমার চেনা পরিচিত কিছু ছোকরা আছে, ওদের নিয়ে নি দলে। না 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 মাইক, লন্ডন থেকে আর না। যদি কেউ ধরা পড়ে যায় আমাদের চিনিয়ে দিতে পারে। আমরা চেডিংটনের লোকাল গ্যাংয়ের ছেলে ছোকরাদের ভাড়া করব। পরদিন মাইক আর জর্জকে সঙ্গে নিয়ে সিয়ার্স ক্রসিং দেখতে গেল ব্রুস। বিশাল ভুট্টা ক্ষেতের বুক চিরে রেল লাইন চলে গেছে। আশেপাশে যত দূর চোখ যায় কোনো জনমানুষের চিহ্ন নেই। লাইনের একপাশে খাপ ছাড়া কয়েকটা পরিত্যক্ত ফার্ম হাউস। লাইনের পাশের মাঠে কয়েকটা গরু ইতস্তত চড়ে বেড়াচ্ছে। ব্রিডেগো ব্রিজের নিচে গাড়িটাকে পার্ক করল ব্রুস। তারপর 3 জন হেঁটে উঠল রেল লাইনে। ওই যে চেডিংটনের দিকে সিগন্যালটা দেখা যাচ্ছে। ঠিকই বলেছে জর্জ, খুব একটা দূরে নয়। সিগন্যালের আশপাশে বেশ কয়েকটা ঝোপঝাড়ও আছে, ওখানে লুকিয়েও থাকা যাবে। মাইকের দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে ব্রুস বলল, এই নাও। কি বুঝছো মাইক? সিগারেট জ্বালিয়ে 2টো টান দিয়ে মাইক বলল, হবে, কাজ হবে। চলো তো সিগন্যালটা দেখে আসি একবার। চলো। সেদিনই জর্জকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল ব্রুস। সিয়ার্স ক্রসিংয়েই ওরা ডাকাতিটা করবে। এবার কিছু হেল্পিং হ্যান্ড জোগাড় করতে হবে। পরদিন থেকে মাইক আর ব্রুস চেডিংটনের আশপাশের লোকাল গ্যাংগুলোর খোঁজ খবর শুরু করল। ওদের এমন কিছু ছেলে ছোকরা দরকার যারা খুব বেশি ধুরন্ধর নয়। পুরো টাকার 12% ছেলেগুলোকে দেবে ব্রুস। যদি ওরা খুব বেশি চালাক চতুর হয় তাহলে এত কমে রাজি হবে না। আবার একেবারে অ্যামেচার হলেও চলবে না, তাহলে কাজে ভুল হয়ে যাবে। এই ধরনের ডাকাতির কাজে তো খুব একটা বেশি রিহার্সাল দেওয়া যায় না। কাজের সময় একটু যদি ভুলচুক হয়ে যায় তাহলেই সর্বনাশ। সপ্তাহখানেক পর পেটস্টোন হিলে একটা দলের সন্ধান পেল ব্রুস। 12 জনের একটা দল, সদ্য স্মাগলিং শুরু করেছে। বয়সে সবগুলোই কাঁচা। এই দলটাকেই ভাড়া করল ব্রুস। তারপর শুরু হলো অপেক্ষা। এডিনব্রা সেন্ট্রাল স্টেশন। রাত তখন 11:42। প্ল্যাটফর্মে মানুষের ভিড় খুব একটা নেই, আবার একেবারে ফাঁকাও নয়। কয়েকজন পোস্ট অফিসের কর্মী, 2-1 রেল কর্মী আর রেল পুলিশের 2 জন কনস্টেবল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত।
ট্রেন ছাড়ার সময় যে আবেগটা সাধারণ যাত্রীদের মধ্যে থাকে সেটা এখানে নেই। এই ট্রেন যাত্রা আনন্দের নয়, বরং দায়িত্বের। 3 মিলিয়ন পাউন্ড বয়ে নিয়ে যেতে হবে লন্ডনে। হুইসেল বাজিয়ে বিশালাকায় জন্তুর মতো ধীরে ধীরে নড়ে উঠল রয়্যাল মেল ট্রেন। ইঞ্জিনের শব্দ তেমন ভারী নয়, কিন্তু স্পষ্ট। ড্রাইভার জ্যাক মিলস কন্ট্রোলের উপর হাত রেখে সামনের দিকে তাকিয়ে রইল। এই যাত্রা তার কাছে নতুন নয়, এই রুটে সে বহু বছর ধরে ট্রেন চালাচ্ছে। তবু প্রত্যেকবার ট্রেন ছাড়ার সময় তার ভিতরে একটা ছোট্ট টান লাগে। রেলওয়ে ট্র্যাকের উপর জীবন কাটিয়ে দেওয়া মানুষদের একটা অদ্ভুত টান, যেটা বাইরে থেকে কেউ বোঝে না। স্টেশন ছাড়িয়ে ট্রেন তার যাত্রা শুরু করল লন্ডনের দিকে। এডিনব্রার আলো ধীরে ধীরে পিছনে মিলিয়ে যেতে লাগল। নাগরিক ঔজ্জ্বল্য শেষ হতেই শুরু হলো অন্ধকার। ট্রেন এগোতে লাগলো দক্ষিণের দিকে। তার সামনে তখন কয়েক ঘন্টার পথ। আর ঠিক এই সময় অনেক মাইল দূরে চেডিংটনের পাশে ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে একদল মানুষ যেন ঘুম ভেঙে জেগে উঠল। আসছে, আসছে। মাইক, জলদি আলোটা জ্বেলে দাও। সপ্তাহখানেক আগে এই ফার্ম হাউসটা ভাড়া করেছে ব্রুস। একেবারে হুট করে ডাকাতির আগের দিন ভাড়া করলে সমস্যা হতে পারে। তাছাড়া নিজেদেরকেও তো একটু তৈরি হতে হবে। শতাব্দী প্রাচীন জীর্ণ ফার্ম হাউস থেকে 3টে গাড়ি বের হলো রাস্তায়। 2টো প্রাইভেট কার, একটা ছোট্ট লরি। গাড়িতে 3 জন করে 6 জন মানুষ, বাকি 9 জন লরিতে। এতগুলো লোক একসঙ্গে যাচ্ছে, তবু কারো মুখে কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের শব্দ আর দূর কোনো গ্রাম্য রাস্তা ধরে ছুটে যাওয়া অন্য কোনো গাড়ির শব্দ। কিলোমিটার 7 উত্তরে গেলেই হটন জলাভূমি। ওদিক থেকে কিছু রাতচরা পাখির ডাকও ভেসে আসছে। ব্রিডেগো ব্রিজের নিচে প্রথম গাড়িটা এসে দাঁড়ালো রাত 2টোর একটু পরে। দ্বিতীয়টা এলো তার 5 মিনিটের মধ্যে, আর তৃতীয় গাড়িটা মিনিট 20 বাদে। একসঙ্গে 3টে গাড়ি রাস্তায় চললে লোকজনের চোখে লাগতে পারে, তাই বেশ কিছুটা গ্যাপ দিয়েই এগোচ্ছিল গাড়িগুলো। ব্রিজে পৌঁছানোর কিলোমিটার খানেক আগে গাড়ির হেডলাইটগুলো অফ করে দেওয়া হয়েছিল। দরজা খোলা কিংবা বন্ধ করার সময় ছিল অতিরিক্ত সতর্কতা। ব্রিজ সংলগ্ন এই জায়গাটা দিনের বেলাতেই নির্জন থাকে। এখন এই মধ্যরাতে ক্ষেতের মাঝে বুক উঁচু করে শুয়ে থাকা রেললাইনটা হঠাৎ দেখলে গায়ে কাঁটা দেয়। আশপাশে যত দূর চোখ যায় ভুট্টা আর গমের ক্ষেত, 2-একটা বড় লেক, আর তার ওপাশে রয়েছে একটা ছোট্ট গ্রাম। ব্রুস গাড়ি থেকে নামার সময় একবার আকাশের দিকে তাকালো। আকাশ মেঘহীন। কৃষ্ণপক্ষের তারার আলোয় স্নান করছে পৃথিবী। লন্ডন শহরের ধোঁয়া ধূসরতা এত দূরে সে পৌঁছয়নি। পরিষ্কার রাত। এরকম রাত বড্ড বেশি বিপজ্জনক। বহু দূর থেকেও সবকিছু স্পষ্ট দেখা যায়। 3টে গাড়ি থেকে একে একে বাকিরা সবাই নামলো। ছেলে ছোকরাগুলো কেউ কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে ব্রুসের নির্দেশের জন্য। এমনিতে এরা অনেকেই বড় বড় কথা বলতে পারে, গল্প ফাঁদতে পারে। গ্যাংয়ের নিচতলার লোকজনেরা, বুদ্ধি কম, আওয়াজ বেশি। কিন্তু আজ রাতটা একেবারে আলাদা। ব্রুস তাই শুরুতেই ওদের বলে রেখেছিল, লিসেন, রিমেম্বার, নো ফাউল টক। আমি, মাইক আর জর্জ কথা বলবো। তোদের মধ্যে যে কথা বলবে তাকে কিন্তু কোনো ভাগ দেওয়া হবে না। মাইক গাড়ির পাশে দাঁড়িয়েছিল। পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেট ছুঁয়ে দেখল।
অনেকক্ষণ ধরেই তার ইচ্ছে করছিল একটা সিগারেট জ্বালাতে, কিন্তু সে জানে কাজ শুরু করার পর ব্রুস হিটলারের থেকেও ভয়ঙ্কর এক নায়ক হয়ে যায়, আর কাজের সময় সিগারেট খাওয়া সে একদম পছন্দ করে না। জর্জ প্যাটিনসন রেল লাইনের দিকে তাকিয়ে দাঁড়ালো। বহু বছর আগে সে এই লাইনে ট্রেন চালিয়েছে। তখন তার মাথায় অন্য চিন্তা ছিল, সময়সূচি, সিগন্যাল, যাত্রী। কিন্তু আজ সে এক নতুন ভূমিকায়। চাপা স্বরে সে ব্রুসকে বলল, শোনো, ঠিক 4:30 গাড়ি সিয়াস ক্রসিং এর সিগনালে আসবে, বুঝেছ? হ্যাঁ, এখনো 2 ঘন্টা হাতে সময় আছে। মাইক, তোমার কাজ শুরু করে দাও। কথা শেষ করে পিছনে দাঁড়ানো টিমের বাকিদের দিকে ইশারা করল ব্রুস। এই ইশারার অর্থ ওরা ভালো করেই জানে। 2 জন বাদে বাকিরা গিয়ে বসে পড়ল গাড়িতে, আর ওই 2 জন একটা ব্যাগ নিয়ে ব্রুস, মাইক আর জর্জের পিছু পিছু এগিয়ে চলল সিগন্যালের দিকে। বাতাসে ঠান্ডা বাড়ছে। ভাগ্যিস এটা শীতকাল না, তাহলে সবাইকে ঠান্ডাতেই জমে যেতে হতো। মাইক চাপা গলায় ব্রুসকে বলল, 2 ঘন্টা? এত আগে কেন এলাম আমরা? ব্রুস জানতো শরীর শক্তপোক্ত হলেও মাইক আদতে ভীতু। সে ভয় পাচ্ছে যদি কেউ তাদের দেখে ফেলে। ওর কাঁধে হাত রেখে বিশ্বস্ত কণ্ঠে ব্রুস বলল, ব্রাদার, আগে এলে ভুল শোধরানোর সময় পাওয়া যায়। যদি কেউ দেখে ফেলে আমাদের? কে দেখতে আসবে আমাদের এত রাতে? এটা তো লন্ডন শহর নয়। চিন্তা করো না মাইক, আজ রাতে আমরা বড় লোক হবই, কেউ ঠেকাতে পারবে না। মাইক আর কথা বাড়ালো না, ব্রুসের সঙ্গে হাঁটতে লাগলো সিগন্যালের দিকে। ব্রিজ থেকে সিগন্যাল 400 মিটারের মতো দূরে। এখনো অনেকটা সময় বাকি। ট্রেন তখনও অনেক দূরে। এই সময়টা মানুষের মাথায় অদ্ভুত সব চিন্তা ঢুকিয়ে দেয়। অপেক্ষা মানুষকে দুর্বল করে দেয়। সেই দুর্বলতা কিছু মানুষকে যেরকম আরাধ্য বস্তুর আরো কাছে নিয়ে যায়, কিছু মানুষকে আবার ছুঁড়ে ফেলে দেয় কয়েক যোজন দূরে। ব্রুসের মনের মধ্যেও হাজার একটা চিন্তা চলছিল। মাইককে সে চেনে, সে জানে মাইক উৎকণ্ঠিত হলেও কোনো ভুল পদক্ষেপ নেবে না। কিন্তু বাকিরা? জর্জকে বাদ দিয়ে অন্য কাউকেই সে বেশি ভালো করে চেনে না। এই দীর্ঘ অপেক্ষার মধ্যে কেউ যদি অস্থির হয়ে কোনো ভুল করে ফেলে? ব্রুস জানে বড় কাজ মারাত্মক কোনো ভুলে ভেঙে যায় না, ভাঙে ছোট ছোট ভুলে। কিন্তু আজ কোনো ভুল করা চলবে না। কাজটা ঠিক মতো করতে পারলে এই জীবনের মতো আর কোনো অপরাধের পথে পা বাড়াতে হবে না ব্রুসকে। রাত 3টে। দূরে কোথাও একটা শব্দ ভেসে এলো। থমকে গেল মাইকের পদক্ষেপ। ট্রেন নাকি? জর্জ কান খাড়া করে শুনল। কয়েক সেকেন্ড পরে মাথা নেড়ে সে বলল, না না, ট্রেন নয়, অন্য কিছু। লেট মি চেক। আবার চলার গতি বাড়ালো ওরা। এরই মধ্যে পরনের কাপড় ভেদ করে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ছে হাড়ে মজ্জায়। আকাশ যেন আরো কালো হয়ে আসছে ক্রমশ। বোধহয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আরো বিপদ বাড়বে। গাড়ির টায়ারের ছাপ সারা রাস্তায় পড়ে যাবে। সেই চিন্তা থেকেই বোধহয় মাইক হঠাৎ বলে উঠল, আচ্ছা, ধরা পড়লে কি হবে ভেবেছ? ব্রুস তার দিকে তাকালো। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছে তার। সে বলল, আজ আমরা ধরা পড়ব না মাইক। ট্রেনে পুলিশ থাকবে না? তুমি শিওর ব্রুস? অফকোর্স, 100%। কথা বলতে বলতে সিগন্যালের কাছে পৌঁছে গেল ওরা। মাইক তার কাজটা সেরে ফেলল এবার। ঠিক রেলের সিগন্যালের আলোর মতো একটা ব্যাটারি চালিত লাল বাতি সঙ্গে করে এনেছিল সে। ছোকরা দুটো যে ব্যাগটা বইছিল
ওর মধ্যেই ছিল এই আলোটা। ওদের হাত থেকে ব্যাগটা নিয়ে তার ভিতর থেকে একটা বাক্স বের করলো মাইক। তারপর বাক্সটা খুলে বের করলো একটা বাল্ব, দেখতে ঠিক ট্রেনের সিগন্যালের মতো। দুটো লম্বা তার বেরিয়েছে বাল্বটা থেকে। তারের অন্য মাথায় একটা সুইচ আর একটা ব্যাটারি। ট্রেন লাইনের সিগন্যালের সবুজ আলোর উপর ঠিক ওই আলোটাই বসিয়ে দিল মাইক। ট্রেন আসার আগে সুইচ টিপে জ্বালিয়ে দেবে আলোটাকে। সবুজ আলোর বদলে লাল আলো গিয়ে ধাক্কা দেবে ড্রাইভারের চোখে। এই সময় রয়্যাল মেল ট্রেন মধ্য ইংল্যান্ড পেরোচ্ছে। কামরার ভেতরে পোস্ট অফিসের কর্মীরা হাই তুলতে তুলতে কাজ করছে। কেউ বসে হিসেব মিলাচ্ছে, কেউ কাগজ গুছোচ্ছে, কেউ আবার ঘুমে ঢুলছে। এই রুট তাদের কাছে পরিচিত। তারা জানে ট্রেন নিরাপদ, এখানে ডাকাতি হয় না। এই বিশ্বাসটাই তাদের ঢাল। ড্রাইভার মিলস চোখ কচলে সামনে তাকালো। ঘুম আসছে না, কিন্তু ক্লান্তি আছে। সে জানে ভোরের আগে সব থেকে বেশি সতর্ক থাকতে হয়। এই সময় দৃষ্টি ভুল হয়। সামনে ট্রেনের হেডলাইটের হলদে আলোয় কেবল রেলের পাতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়া চারপাশ সব অন্ধকার। মাঝে মধ্যে একটা দুটো শহর যখন পেরোচ্ছে তখন যা একটু আলো আসছে। ইতিমধ্যে রাতের রং বদলাতে শুরু করেছে। শেষ রাতের অন্ধকার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে পৃথিবীকে। আশপাশের গ্রামগুলো তখন প্রেতের মতো নীরব। মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর 4টের একটু আগে দূরে আবার ভেসেলের শব্দ শোনা গেল। জর্জের চোখ জ্বলে উঠল। সে বলল, আসছে আসছে। মাইক, জলদি আলোটা জ্বেলে দাও। কথা শেষ করে টিমের অন্য একজন ছেলেকে সে বলল, আরো দুজনকে এদিকে নিয়ে এসো, জলদি। বাকিদের বলো পজিশন নিতে। ব্যাটারি লাগানো লাল আলো জ্বলে উঠল। অন্ধকারের মধ্যে সেই আলো চোখে পড়ার মতো, ঠিক যেমন আসল সিগন্যাল। ব্রুস কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সিগন্যালের দিকে। এই আলো গ্রেট ব্রিটেনের ইতিহাস বদলাতে চলেছে, সেই সঙ্গে বদলাতে চলেছে তাদের ভাগ্য। ট্রেন এগিয়ে আসছে। ড্রাইভার মিলস সামনে তাকিয়ে হঠাৎ লাল আলোটাকে দেখল। এই জায়গায় সিগন্যাল থাকা অস্বাভাবিক নয়। তবু একবার সহকারী ড্রাইভার জেমসকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার জেমস, এখন সিগন্যাল? জানি না, এই সময় তো অন্য কোনো ট্রেন থাকার কথা নয়। লাইনে কোনো কাজ হচ্ছে নাকি? এত রাতে? অবশ্য হতেও পারে, হয়তো ছোটোখাটো কোনো সমস্যা হয়েছে, সেটা ঠিক করছে, তাই হয়তো সিগন্যাল ফেলে দিয়েছে। খুব একটা সন্দেহ করার মতো ঘটনা এটা নয়। ফলে সহজ হাতেই ব্রেক চাপল মিলস। ট্রেন ধীরে ধীরে থামতে লাগলো। এদিকে ব্রুস আর তার দলবল সিগন্যাল লাল করে দিয়েই লাইনের পাশের ঝোপে লুকিয়ে পড়েছিল। ঠিক সিগন্যালের মুখে এসে ট্রেন থামল। দরজা খুলে নিচে নামলো জেমস। ট্রেনের আলো ঝিলিক কাটছে লোহার পাতে। মিলস জিজ্ঞেস করলো, কিছু দেখতে পাচ্ছ? কিন্তু জেমস কোনো উত্তর দেওয়ার আগেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ব্রুস আর মাইক। মাঙ্কি ক্যাপে ওদের মুখ ঢাকা, কেবল চোখ আর নাকের ফুটোটা বাইরে বের করা। মাইক পিছন থেকে এসে জেমসের গলায় একটা ছুরি ধরল। তারপর ফিসফিসে গলায় বলল, ডোন্ট মুভ। ততক্ষণে ব্রুস ইঞ্জিনের বগিতে উঠে পড়েছে। ব্রুসের হাতে একটা সেমি অটোমেটিক পিস্তল। ওই পিস্তলের বাঁট দিয়েই মিলসের মাথায় বাড়ি মারল ব্রুস। মেঝেতে লুটিয়ে পড়ল মিলস। ইতিমধ্যে জেমসের মুখ বেঁধে ওকে নিয়ে কেবিনে ঢুকেছে মাইক। জেমসের হাত পা বেঁধে ওকে মেঝেতেই ফেলে রাখলো মাইক।
আমাদের কথা মতো কাজ করলে আমরা কাউকে মারবো না। জেমস তখনও বুঝতে পারছে না মিলস বেঁচে আছে না মরে গেছে। এবার জর্জ কেবিনে উঠল। বহু বছর পর আবার ট্রেনের কন্ট্রোল। তার আঙুলগুলো অস্থির হয়ে উঠেছে ক্রমশ। ব্রুস আগে থেকে ঠিক করা সাংকেতিক নামে জর্জকে ডেকে বলল, লিংকন, হ্যাঁ? লিংকন, লিংকন? ট্রেন স্টার্ট করো। ও হ্যাঁ, আমি রাইট। ও হ্যাঁ, শিওর, স্টার্ট করছি। কিন্তু কন্ট্রোল প্যানেলের কাছে যেতেই একটা নতুন সমস্যার উদয় হলো। জর্জ অবসর নেওয়ার পর ট্রেনের সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এসেছিল। স্বাভাবিকভাবেই সেটা জর্জ জানতো না। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে সে বলল, আই সরি, আই সরি, বাট আমি এটা চালাতে পারবো না। ব্রুস আর মাইক দুজনেই আটকে উঠল জর্জের কথা শুনে। মাইক জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? এটার কন্ট্রোল প্যানেল বদলানো হয়েছে। আমি যখন চালাতাম তখন কন্ট্রোল প্যানেল এরকম ছিল না। হোয়াট? তাহলে এখন কি হবে? আরে আমরা তো ধরা পড়ে যাবো এবার। তোমার এটা আগে মাথায় আসেনি? তখন তো খুব বলছিলে পারবে। আরে আমি কি তখন জানতাম যে প্যানেল বদলে গেছে? আমি তো ভেবেছিলাম পুরোনো প্যানেলই আছে। তুমি যে কি জানো আমি তো সেটাই বুঝতে পারছি না। কি কারণে যে তোমাকে দলে নিয়েছি? আরে আমি কি করে জানবো? কন্ট্রোল প্যানেল আগে অন্যরকম ছিল, এখন চেঞ্জ করে গেছে। এটা কে করেছে, কিভাবে হলো, আমাকে তো এটা বলা হয়নি। আমি কোত্থেকে জানবো? এখন আমাকে দোষারোপ করা হচ্ছে। আমি কি করব? আমি তো বুঝতেই পারছি না পুরো ব্যাপারটা। এই চুপ করো, চুপ করো। তুমি কিছু জানো না, একটা কথা জানো না। ট্রেন চালাতে জানো না, ট্রেন ডাকাতি করতে এসছো। শাট আপ, শাট আপ। আর একটু হলেই মাইক আর জর্জের মধ্যে ঝামেলা শুরু হয়ে যেত, যদি না সময় মতো ব্রুস ওদের থামাতো। ও শাট আপ ইউ টু। মাইককে এক ধমক দিয়ে ব্রুস বলল, নাও লিসেন, লিসেন, আই হ্যাভ এ প্ল্যান। ওই মালটার চোখে মুখে জল দাও, ওকে জাগাও। চোখে জলের ঝাপটা পড়তেই কিছুক্ষণের মধ্যেই উঠে বসলো মিলস। ব্রুস এবার তার দিকে পিস্তল তাক করে বলল, ট্রেনটা সামনের ব্রিজ পর্যন্ত নিয়ে চলো। অসম্ভব, আমি পারবো না। বেশি ত্যাদ্রামো করো না, এটা দেখছো তো? এবার কিন্তু আর বাঁট দিয়ে মারবো না, চলো। ব্রুসের এই কথায় কাজ হলো। মিলস আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলল ব্রিজের দিকে। ব্রিজের নিচের রাস্তায় গাড়িগুলো তখন প্রস্তুত। ব্রুস যেরকম হিউম্যান চেন তৈরি করার নির্দেশ দিয়েছিল রেললাইন থেকে গাড়ি পর্যন্ত, সেটা করে ফেলেছে ছোকরাগুলো। ব্রিজ পেরিয়ে আবার থামলো ট্রেন। জেমসের থেকে চাবি নিয়ে তৃতীয় কামরার দরজা খোলা হলো। ভিতরে পোস্ট অফিসের লোকগুলো ভাবছিল বোধহয় সময়ের আগেই লন্ডনে পৌঁছে গেছে ওরা। তারা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। কাল থেকে টানা 3 দিন তাদের ছুটি। আহা, যদিও দ্রুতই তাদের সে ভুল ভাঙল। সবাই বসে পড়ো, কেউ কোনো চিৎকার করবে না। বগির ভিতর থেকে পোস্ট অফিসের এক কর্মী বলে উঠল, তোমরা কারা? এগুলো ব্রিটিশ সরকারের জিনিস জানো তো? ধরা পড়লে কিন্তু আর রক্ষে থাকবে না। জানি তো, এই টাকাগুলো লন্ডনে যাচ্ছে, প্রায় 3 মিলিয়ন পাউন্ড। সবই জানি, জেনেই তো এসেছি। এখন চুপচাপ বসে থাকো, আদারওয়াইজ। এরপর যেটা ঘটল তা ইংল্যান্ডের ইতিহাসে আর কোনো দিন ঘটেনি, বোধহয় ঘটবেও না। চলো, গো গো গো। ওটা জেসনকে সামনে দে, জেসনকে সামনে দে, তাড়াতাড়ি করতে হবে আমাদের। এটা চেন তো এটা করো, তাড়াতাড়ি, সময় নেই। 20 মিনিটের মধ্যে প্রায় সমস্ত বগি খালি করে ফেললো ব্রুস আর তার দলবল। টাকাগুলো সব সিল করা বস্তায় ভরা ছিল। হিউম্যান চেনের মাধ্যমে এক একটা টাকার বস্তা কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছিল গাড়িতে। ব্রুস পিস্তল উঁচিয়ে সবটাই তদারক করছিল। 20 মিনিট কাটতেই ব্রুস বলল, চলো চলো চলো। ওকে ওকে, এনাফ। আর 10টা বস্তা পড়ে আছে। ব্রুস, টাইম আপ। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো চলো চলো। বগি থেকে নেমে পড়ল সবাই। তারপর আবার বগিটাকে বাইরে থেকে আটকে দিল ব্রুস। ব্রিজের নিচে ওদের লরি আর 2টো প্রাইভেট কার দাঁড় করানো ছিল। ওগুলোতে সবাই চেপে বসল। মাত্র 30 মিনিটের মধ্যে সব কাজ মিটে গেল। লুট হয়ে গেল প্রায় 2.5 লক্ষ পাউন্ডের ব্যাংক নোট।
ট্রেনের আলো পেছনে মিলিয়ে যেতেই যেন রাতটা আরো গভীর হয়ে উঠল। ব্রিজ পেরোনোর পর প্রথম বাঁকটা নিতেই ব্রুস হাত তুলে ইশারা করল গতি কমাতে। এই রাস্তায় এখন আর কোনো তাড়া নেই, কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। এটা ব্রুস খুব ভালো করেই জানে। অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর সময়টা সবসময় কাজের পরেই আসে। গাড়ির ভেতর কেউ কোনো কথা বলছে না, শুধু ইঞ্জিনের একঘেয়ে শব্দ আর বস্তার ভেতর নোটের চাপা খসখসানি। টাকার গন্ধ নেই, কিন্তু তার ওজন আছে। সেই ওজন যেন সবার বুকের ওপর চেপে বসেছে। আর যে শব্দটা আসছে সেটা রেডিওর। উৎকর্ণ হয়ে গাড়ির রেডিও শুনছে জর্জ। মাইক বারবার পিছনের সিটের দিকে তাকাচ্ছে, যেন চোখের আড়াল হলেই সব উবে যাবে। জীবনে বহু চুরি করেছে সে, বহুবার টাকা হাতে এসেছে, কিন্তু এমন টাকা নয়। এত টাকা একসঙ্গে, এত সহজে, এই ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। ব্রুস সামনে বসে আছে, চোখ তার রাস্তার দিকে, মুখ শক্ত। তার মাথায় হিসেব চলছে, কোথায় থামবে, কতক্ষণ থাকবে, কে কোথায় থাকবে। আনন্দ করার সময় এখনো আসেনি। ফার্ম হাউসে পৌঁছতে সময় লাগলো প্রায় 40 মিনিট। ফার্ম হাউসটা পুরনো, ইটের গাঁথুনি, ছাদের টালির ফাঁকে ফাঁকে শ্যাওলা জমে আছে। দিনের বেলা জায়গাটা আর 5টা পুরনো ফার্ম হাউসের মতোই, কিন্তু এই ভোর রাতে দূর থেকে দেখলে মনে হবে একটা ভুলে যাওয়া জায়গা, যেখানে কেউ ইচ্ছে করেই আসে না। অনেক ভেবেচিন্তেই এই জায়গাটাই বেছে নিয়েছিল ব্রুস। গাড়িগুলো একে একে ঢুকলো উঠোনে, হেডলাইট বন্ধ করেই। সবাই একে একে গাড়ি থেকে নামলো। কেউ হাসছে না, কেউ কথা বলছে না। সবার চোখে একটাই প্রশ্ন, এবার কি করতে হবে? ব্রুস নামতেই বলল, এই সবাই আগে মাল নামাও, পরে কথা হবে। আবার হিউম্যান চেন তৈরি হলো, কিন্তু এবার কোনো তাড়া নেই। তবু কাজটা দ্রুতই হচ্ছে। 1 বস্তা, 2 বস্তা, 10 বস্তা। ঘরের ভেতরে জমতে লাগলো টাকা। ফার্ম হাউসের ভিতরের ঘরটা একসময় হয়তো শস্য রাখার জায়গা ছিল, এখন পুরোপুরি খালি। মেঝে ভর্তি হয়েছিল ধুলো আর ইঁদুরের বিষ্ঠায়। প্রথম দিন এসেই সেগুলো পরিষ্কার করেছে ওরা। ওই ঘরেই রাখা হলো বস্তাগুলো। সব নামানো শেষ হতে হতে ভোরের আলো একটু একটু করে ঢুকতে শুরু করেছে জানলা দিয়ে। সব বস্তা ভিতরে নেওয়ার পর দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। কপাল থেকে ঘাম ঝরছে, হাত এখনো কাঁপছে, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি, ভয় আর উল্লাস মেশানো। মাইক বলল, We have done it, Bruce! We have done it! আনন্দে চিৎকার করে উঠল মাইক। এই জীবনের মতো টাকার চিন্তা আর রইল না তার। ব্রুস যদিও এখনো কিছু বলছে না, সে জানে সব এখনো শেষ হয়নি। ব্রুস ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, একবার বস্তাগুলোর দিকে তাকালো, তারপর লোকগুলোর দিকে। এখন কেউ আর বাইরে যাবে না। টাকা ভাগ বাটোয়ারা হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। তারপর টাকা ভাগ করে যার যার পথে চলে যাব, আর আমরা কেউ কাউকে চিনি না। ইজ দ্যাট ক্লিয়ার? একজন ছোকরা ফিসফিস করে বলল, পুলিশ? পুলিশ কেন? ব্রুস তাকালো তার দিকে, দৃষ্টি শান্ত কিন্তু কঠিন। পুলিশ এখনো জানেই না কি হয়েছে, আর জানলেও এখানে পৌঁছতে সময় লাগবে। একটা বড় খাবারের বাক্স আগে থেকেই আনা ছিল। এখানে বেশ কিছুদিন থাকতে হবে। টুকটাক চা, কফি, এমনকি মদের ব্যবস্থাও করে রেখেছিল ব্রুস। আপাতত হালকা পাতলা কিছু খাওয়া দরকার। বাক্স খুলে স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস বের করলো মাইক।
খুব বেশি দৈহিক পরিশ্রম না হলেও সবারই খুব খিদে পেয়ে গেছিল। চুপচাপ খেয়ে নিল সবাই। এতক্ষণে রেডিওতে প্রথম খবর পাওয়া গেল। দূরে কোথাও বেজে উঠল পুলিশের গাড়ির সাইরেন। ওই সাইরেন শুনে একটা চাপা গুঞ্জন শুরু হলো সবার মধ্যে। মাইক বলল, কি ব্যাপার? পুলিশের সাইরেন মনে হলো? ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম? এই, আমরা কোনো ক্লু ফেলে আসিনি তো? না, দুশ্চিন্তা করো না মাইক। পুলিশ কোনোভাবেই এই ফার্ম হাউসের খোঁজ পাবে না। তোমরা খেয়ে দিয়ে টাকাগুলো গুনে ফেলো। এমন সময় রবিন নামে এক ছোকরা বলল, আমাদের ভাগটা কখন পাবো? পাবে পাবে, সব পাবে। আগে দেখি কত টাকা এলো। তোমাদের যা প্রমিস করেছিলাম সেটাই দেব, 12%। না, 12%-এ হবে না, আমরা 20 চাই। এমন কিছু একটা ঘটতে পারে তা অনেক আগেই আন্দাজ করেছিল ব্রুস। কথাটা শুনে তাই সে খুব একটা অবাক হলো না। তাচ্ছিল্যের হাসি হেসে ব্রুস বলল, কেন 20 কেন? এতদিন এখানে শুধু শুধু পড়ে থাকতে হবে যখন, এই টাকাটা আমাদের চাই। বেশ তো, থাকতে হবে না, কালই বেরিয়ে যাও। কিন্তু যদি ধরা পড়ে যাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। এখন এখানে কিছুদিন চুপচাপ কাটাও, সব শান্ত হলে তারপর বেরিও। 12% খুব একটা কম টাকা নয়। আর কথা বাড়ালো না রবিন। সত্যি এই মুহূর্তে বাইরে বেরোলে অনেক বেশি সমস্যা হবে। চেরিংটনের আশপাশে এখন পুলিশ গিজগিজ করছে, তার চেয়ে এখানে থাকাই ভালো। টাকার ব্যাপারটা নিয়েও আর খুব বেশি উচ্চবাচ্য করল না রবিন। খাওয়া দাওয়া শেষ করে জর্জ আর মাইক টাকা গুনতে শুরু করল। সবগুলোই ছোট নোট, 1 পাউন্ড আর 5 পাউন্ডের। ঘণ্টাখানে কেটে যাওয়ার পর একটা হাই তুলে মাইক বলল, আর হচ্ছে না ব্রুস, হিসেব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আজ থাক তাহলে। চলো একটু রেস্ট নিয়ে নি, কাল আবার গোনা যাবে। ব্রুসের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে রবিন বলল, আমাদের কয়েকজন এখানে আর থাকতে চাইছেন মিস্টার ব্রুস। আবার কি হলো? কেন? ইজ দেয়ার এনি প্রবলেম? এতক্ষণ আমি কি বোঝালাম তোমাকে? আরামে থাকবে, খাবে, ঘুমোবে, সমস্যা কোথায়? এমনিও হঠাৎ করে এতগুলো লোক একসঙ্গে রাস্তায় বেরোলে লোকে সন্দেহ করবে। তাহলে আমরা যাব কিভাবে? আমরা ভাগ ভাগ করে যাব, 3 জন করে করে বেরোবো আমরা। আগে তোমরা যাবে, তারপর শেষে আমরা 3 জন। আরেকটা বিষয় আগেও বলেছি, আবার বলছি, নো ফাউল এক্সপেন্সেস। মনে থাকে যেন, আগামী 1 বছরের মধ্যে কোনো লাক্সারি দেখাতে পারবে না, কিন্তু কথাটা মনে থাকে যেন। 2 দিন লাগলো সমস্ত টাকা গুনে শেষ করতে। 2.5 মিলিয়ন পাউন্ড, 4টিখানি কথা নয়। গোনা শেষ হওয়ার পর প্রথমেই এডওয়ার্ড লেনের 25% আলাদা করে রাখল ব্রুস। তারপর রবিনের হাতে ওদের 12% তুলে দিল। তারপর একে একে সবাই ফার্ম হাউস ছেড়ে বেরোনো শুরু করল। তৃতীয় দিন সকালে লোকাল গ্যাংয়ের 4 জন ফিরে গেল পিটস্টোনে। সেদিন সন্ধ্যায় বাকিরাও চলে গেল। ভোর রাতে গাড়িতে চাপল মাইক আর জর্জ। একা ব্রুস রয়ে গেল ফার্ম হাউসে। ব্রুস যে পরে যাবে সে কথা একদম শেষে মাইককে জানালো সে। মাইক বলল, তাহলে আমরাও থাকি? না, আমি এটা ভাড়া করেছিলাম, আমি একাই কাজটা করব। লোকজন এসে তোমাদের দেখতে পেলে খামোকা একটা সন্দেহ তৈরি হয়ে যাবে। তাছে তোমরা যাও, আমি পরশু দুপুরে হ্যারির পাবে যাব, ওখানেই দেখা হবে। ব্রুসকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল মাইক আর জর্জ। ওদের গাড়ির ধুলো মিলিয়ে যেতেই দ্রুত কাজ শুরু করল ব্রুস। কয়েকটা কাজ এখনো বাকি আছে। বেশ কয়েকদিন ওরা এখানে থেকেছে। ব্রুস নিজে যদিও খুব সতর্ক পদক্ষেপ ফেলেছে বাড়ির ভিতরে, কিন্তু বাকিদের কথা তো বলা যায় না। কে কোথায় কোন ক্লু ফেলে গেছে কে জানে। তাই এই বাড়িকে এভাবে ফেলে রাখলে চলবে না, আগুন ধরিয়ে দিতে হবে। পুলিশ হয়তো সন্দেহ করবে কিভাবে আগুন ধরল, কিন্তু তাতে কি যায় আসে? ডাকাতির
কোনো চিহ্ন আর কোনো দিনও খুঁজে পাবে না পুলিশ। এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে ডাকাতরা লুট করল ব্রিটিশ রেলওয়ের অন্যতম গৌরব দ্য রয়্যাল মেল ট্রেন। এবার আমরা চলে যাব স্কটল্যান্ড ইয়ার্ডে। পুলিশ কিভাবে তদন্ত শুরু করলো এবার সেটাই আপনাদের শোনাব। তার জন্য আমাদের ফিরে যেতে হবে শুক্রবার ভোর রাতে, অর্থাৎ যে রাতে ডাকাতি হয়েছিল। ইন্সপেক্টর মরিস তার কেবিনে বসে নিউজ পেপারে পাজল সলভ করছিলেন। এমন সময় সার্জেন্ট চার্লস প্রায় দৌড়ে ওর ঘরে ঢুকলো। স্যার, ডাকাতি। পেপার থেকে মুখ তুলে মরিস জিজ্ঞেস করলেন, কোথায়? ট্রেন স্যার, দ্য রয়্যাল মেল ট্রেন এডিনব্রা থেকে আসছিল উইথ 3 মিলিয়ন পাউন্ডস ব্যাংক নোটস। হোয়াট? ভোর 6:15। সিয়ার্স ক্রসিংয়ে তখন পাতলা কুয়াশার পরত, রেল লাইনের দুপাশে ভেজা ঘাস, ভেজা মাটির উপর পুলিশের বুটের ছাপ স্পষ্ট। মেল ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, নীরব, নিশ্চল, যেন ব্রিটিশ রাষ্ট্রের বুকের ওপর একটা দাগ। এই জায়গাটা সাধারণ কোনো অপরাধ স্থল নয়। এখানে শুধু টাকা লুট হয়নি, ভেঙেছে ব্রিটিশ রাষ্ট্রের অহংকার। রয়্যাল মেল ট্রেন জুবুথুবু থেমে দাঁড়িয়ে আছে চেডিংটন গ্রামের একটা নির্জন ওভারব্রিজের ওপর। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর হ্যারল্ড মোরিস ধীরে ধীরে এগোচ্ছিলেন। বয়সের ছাপ তার মুখে পড়েনি, কিন্তু চোখ জোড়া বড় বেশি তীক্ষ্ণ, গভীর। এই চোখ বহু যুদ্ধ দেখেছে। অপরাধকে তিনি রোমাঞ্চ হিসেবে দেখেন না, দেখেন অঙ্কের হিসাবে। তার পাশেই হাঁটছিল ডিটেকটিভ সার্জেন্ট চার্লস। তার নোটবুক খোলা, গুরুত্বপূর্ণ যা দেখছে তার নোট নিচ্ছে সঙ্গে সঙ্গে। নতুন প্রজন্মের পুলিশ, উপযুক্ত তথ্যই চার্লসের সব থেকে বড় অস্ত্র। ট্রেনের সহকারী ড্রাইভার জেমসও ওদের সঙ্গেই হাঁটছিল। মরিস জিজ্ঞেস করলেন, আচ্ছা, কি ঘটেছে আমাকে একদম প্রথম থেকে একবার বলো তো জেমস। ওই যে সিগন্যালটা দেখছেন, ওটাই যত নষ্টের গোড়া। আমরা দেখলাম সিগন্যাল রেড হয়ে আছে, তাই ট্রেন থামালাম। যদিও মিলস আর আমার মনে হয়েছিল এত রাতে কেন সিগন্যাল রেড থাকবে। শেষে ভাবলাম হয়তো লাইনে কাজ চলছে, তাই মিলস গাড়ি থামালো। আমি নিচে নেমে দেখার চেষ্টা করলাম কোথাও কোনো কাজ হচ্ছে কি না। ঠিক তখনই ওই পাশের ঝোপ থেকে কেউ একজন উঠে আমার গলায় ছুরি ধরে বলল, ডোন্ট মুভ। প্রায় সঙ্গে সঙ্গে আরেকজন উঠে গেল ইঞ্জিন রুমে। আলো জ্বলছিল না ভেতরে? কারো মুখ দেখতে পাওনি? না স্যার, ওরা মাঙ্কি ক্যাপ পরেছিল। আই সি। কোনো নাম শুনতে পেয়েছ? হ্যাঁ, একটা নাম শুনেছি, লিঙ্কন। তবে হয় না, তবে মনে হয় না ওর আসল নাম সেটা। কেন আসল নয় কেন? যাকে ডাকছিল ওই নামে সে নিজেই বোধহয় ভুলে গিয়েছিল নামটা। দুবার ডাকার পর তারপর লোকটা অপ্রস্তুত ভঙ্গিতে সাড়া দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে যাও। তারপর? একটু পরে যে লোকটা আমার গলায় ছুরি ধরেছিল ও আমাকে উপরে উঠতে বলল। আমি উঠলাম, তারপর ওরা আমার হাত পা বেঁধে ফেললো। এরপর আরেকজন লোক উঠল, ওকেই লিঙ্কন নামে ডাকা হচ্ছিল। ওই লোকটার ওপর দায়িত্ব ছিল ট্রেনটা চালিয়ে ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়ার। কিন্তু কন্ট্রোল প্যানেল দেখে লোকটা বলল, এটা নতুন প্যানেল, ও চালাতে পারবে না। ইন্টারেস্টিং। ভেটারান লোকো পাইলট। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। ওরা তখন কিছুক্ষণ বচসা করলো নিজেদের মধ্যে। মিলস তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। যে লোকটা একদম শুরুতে উপরে উঠেছিল ওর হাতে একটা পিস্তল দেখেছিলাম। বোধহয় পিস্তলের বাঁট দিয়ে এই মিলসের মাথায় মেরেছিল। ওরা তারপর চোখে জলের ঝাপটা দিয়ে মিলসের জ্ঞান ফেরালো। শেষে মিলসই ট্রেনটা চালিয়ে নিয়ে গেল ব্রিজ পর্যন্ত। তারপর ওরা টাকা নামালো কি করে? অতগুলো বস্তা। ওদের সঙ্গে আরও অনেক লোক ছিল স্যার। কীভাবে যে ওরা টাকা নামিয়েছে তা আমি জানি না। আমাকে আর মিলসকে তো ওই ইঞ্জিন রুমে বেঁধে ফেলে রেখেছিল, সেসব তো আর দেখতে পাইনি। তবে গাড়ি নিয়ে এসেছিল ওরা, এটা কিন্তু আমি শিওর। ওরা যখন চলে যাচ্ছিল আমি কিন্তু গাড়ির আওয়াজ পেয়েছিলাম।
আচ্ছা, ওকে, থ্যাঙ্কস জেমস। ইউ ওয়েলকাম। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমি কখন যেতে পারবো এখান থেকে? মানে মিলস তো হসপিটালে, জানি না এখন কেমন আছে, ওকে একবার দেখতে যেতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি এখনই যেতে পারো। পরে দরকার পড়লে স্কটল্যান্ড ইয়ার্ডে তোমায় ডেকে নেব। ওকে স্যার, হ্যাভ গুড ডে। মরিস আর চার্লস সিগন্যাল পোস্টের দিকে এগোলেন। পোস্টের গায়ে স্ক্র্যাচ পড়েছে, এক টুকরো লাল তার পড়ে আছে পোস্টের পাশের ঝোপে। মরিস বললেন, আসল সিগন্যালের ওপর ভুয়ো লাল আলো বসানো হয়েছিল, বুঝলে চার্লস? মরিসের কথা শুনে চার্লসও ঘাড় নাড়ল। হ্যাঁ স্যার, এই ডাকাতি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বেশ অনেক দিন প্ল্যান করে এক্সিকিউট করা হয়েছে। সিগন্যালটা দেখে আরেকবার ট্রেনের ভিতরে ঢুকলেন মরিস আর চার্লস। যেখানে মিলস আর জেমস পড়েছিল জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখলেন মরিস। রক্তের হালকা একটা ছোপ দেখতে পেলেন তিনি। পিস্তলের বাঁটের বাড়ি খেয়ে মিলসের মাথা ফেটে গিয়েছিল। মরিস বললেন, কন্ট্রোলড ভায়োলেন্স। হ্যাঁ স্যার, ওরা খুন করতে চায়নি, কাউকে সামান্য আঘাতও করেনি, মিলসকে বাদ দিলে। আমি সবার সঙ্গে কথা বলে দেখেছি। পোস্ট অফিসের স্টাফরা কি বলছে? ওদের সঙ্গে আমি কথা বলেছি স্যার, ডাকাতরা কাউকে চিৎকার করতে দেয়নি। বগিতে ঢুকে ওদের হাত মুখ বেঁধে ফেলে খুব দ্রুত কাজ শেষ করে বেরিয়ে যায়। আচ্ছা, ব্রিজের নিচের রাস্তায় কোনো টায়ারের দাগ দেখলে? হ্যাঁ স্যার, 3টে গাড়ি এসেছিল, রাস্তার পাশের মাটিতে দাগ পড়েছে। 3টে? কি ধরনের গাড়ি? চাকার দাগ দেখে মনে হলো দুটো প্রাইভেট কার আর একটা ছোট লরি। আই সি। দুপুর নাগাদ সারা লন্ডনের ডাকাতির খবর বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। লন্ডনের সব পত্রিকার সান্ধ্য এডিশনের প্রথম পাতায় একটাই খবর, রয়্যাল মেল ট্রেন রবড, মিলিয়ন্স গন। প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন এলো স্কটল্যান্ড ইয়ার্ডে। সরাসরি রিপোর্ট চাইলেন তিনি। মুহূর্তের মধ্যে যেন নড়ে চড়ে বসল ব্রিটিশ প্রশাসন। ব্যাংক হলিডের ছুটি ক্যান্সেল হলো অনেক পুলিশের। খোদ মরিসও কাল থেকে ছুটি নিয়েছিলেন। তিনি নিজেই সেই ছুটি উইথড্র করে নিলেন। কেসটা সহজ হলেও ইউনিক। প্রকাশ্য রাস্তায় রয়্যাল মেল ট্রেন লুট করছে একদল ডাকাত। এমন দৃশ্য সারা ইংল্যান্ডের কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি। সিয়ার্স ক্রসিং থেকে ফিরে স্কটল্যান্ড ইয়ার্ডের কনফারেন্স রুমে বড় একটা মানচিত্র ঝুলিয়েছেন মরিস। মানচিত্রের একটা বিশেষ জায়গায় লাল পিন সাঁটানো, সিয়ার্স ক্রসিং। মরিস বোর্ডে লিখলেন, কন্ট্রোলড ভায়োলেন্স, প্রাক্তন রেল চালক, অস্থায়ী আশ্রয়স্থল। শেষ পয়েন্টার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। চার্লস একটা চেয়ারে বসে মরিসের কর্মকাণ্ড দেখছিল। কাল সন্ধ্যাতেও যে লোকটা ছুটি কাটানো নিয়ে দারুণ উত্তেজিত ছিল, আজ তার মধ্যে অবকাশ যাপনের কোনো নামগন্ধ নেই। চার্লস বলল, অস্থায়ী আশ্রয়স্থলটা কি স্যার? জানি না, তবে ওরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছিল ক্রাইমের আগে। এমনকি হয়তো এখনো সেখানেই আছে। কেন থাকবে না? কত টাকা খোয়া গেছে টোটাল? এখনো? পোস্ট অফিসের স্টাফরা যা বলল প্রায় 2.5 মিলিয়ন। 2.5 মিলিয়ন? তাও সব 1 পাউন্ড বা 5 পাউন্ডের নোট। তো গুনে ওঠা কি চারটিখানি কথা? না, তা নয়, বেশ সময় লাগবে। আমার মন কি বলছে জানো, লন্ডনের আশেপাশের কোনো গোপন আস্তানায় বসে ওরা এখন টাকার ভাগ বাটোয়ারা করছে। টাকা ভাগ না করে ওরা জায়গা ছাড়বে না। ইস, একটা যদি কোনো ক্লু পাওয়া যেত ওরা কোন দিকে গেছে, তাহলে টাকা সহ আজকেই ওদের ধরে ফেলা যেত। কি? আমি তাহলে একটা কাজ করি স্যার, চেডিংটনের আশেপাশে খোঁজ খবর করে দেখি কেউ কোনো তথ্য দিতে পারে কিনা। এক্স্যাক্টলি।
এক্ষুনি শুরু করো। জিজ্ঞেস করবে রিসেন্টলি অপরিচিত একদল লোককে কেউ দেখেছে কিনা, বা 3টে গাড়ি একসঙ্গে কেউ দেখেছে কিনা, বা শেরিংটনের আশেপাশের কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেউ লটে খাবার দাবার কিনেছে কিনা। সেদিনই চেডিংটনের আশেপাশে ছড়িয়ে পড়ল ব্রিটিশ পুলিশ, কেউ ইউনিফর্মে, কেউ আবার সাধারণ পোশাকে। 2 দিন কেটে গেল, তবু কেউ কোনো তথ্য দিতে পারল না। সময় যত যাচ্ছিল তত অতিষ্ঠ হয়ে উঠছিলেন মরিস। কিছুতেই তিনি স্থির বসে থাকতে পারছিলেন না। চার্লস, চার্লস, হ্যাঁ স্যার। 2.5 মিলিয়ন পাউন্ড, 1-2 টাকা নয়। এতগুলো টাকা শেরিংটনের কোনো গোপন আস্তানায় বস্তাবন্দি হয়ে পড়ে আছে, আর হয়তো 2-1 দিনের মধ্যেই সারা ইংল্যান্ডে ছড়িয়ে যাবে। আমরা খোঁজ করেছি স্যার, আসলে জায়গাটা এতটা ফাঁকা যে লোকজনই পাচ্ছি না। আচ্ছা, কত রেডিয়াসে খুঁজছো? 10 মাইল স্যার। আরো বাড়াও, আরো বাড়াও, 20 মাইল করো। এদিকে শেরিংটন, ওদিকে লেইটন, আর এর মাঝখানে সবাইকে জিজ্ঞেস করো, একজনকেও বাদ দেবে না। যদি কারোর ওপর সামান্যতম সন্দেহ হয়, তাকে কাস্টাডিতে নাও। এতগুলো টাকা ছেড়ে দেওয়া যাবে না। তৃতীয় দিন সন্ধ্যায় চার্লসের সঙ্গে চেডিংটনের এক গ্রাম্য কৃষক যেচে আলাপ করতে এলো। লোকটাকে আগেও 2-3 বার দেখেছে চার্লস। গ্রামের বাকিদের সঙ্গে যখন কথা বলছিল তখন লোকটা কাছে আসেনি। এখন চার্লসকে একা পেয়ে সে এগিয়ে এসেছে। গুড আফটারনুন স্যার। আফটারনুন। কিছু পেলেন স্যার? খোঁজ চলছে। কেন? আমি আপনাদের একটা ফার্ম হাউসের ঠিকানা দিতে পারি, ওখানে একবার দেখতে পারেন। কি আছে ওখানে? এখন আর কিছুই নেই, কাল সকালেও ছিল বেশ কয়েকজন লোক স্যার। আগে ওদেরকে এদিকে দেখিনি। ফার্ম হাউসের ওদিকে আমি ভেড়া চড়াতে যাই, পরশুও গেছিলাম। তখন শুনলাম বাড়ির ভেতর কারা যেন কথা বলছে। ফার্ম হাউসে তো লোকজন থাকতেই পারে, হয়তো নতুন কিনেছে, তুমি জানো না? না স্যার, কেনেনি, আমি জিজ্ঞেস করেছিলাম তো। ওদের সঙ্গে তোমার কথা হয়েছে? সবার সঙ্গে নয় স্যার, একজনের সঙ্গে। একটা ছোকরা ছেলে বাইরে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। বয়স খুব বেশি নয়, ওই 20-22 হবে। আমি ওকে জিজ্ঞেস করলাম এই ফার্ম হাউসটা বিক্রি হয়েছে কিনা। বলল না, বিক্রি না, এটা ওদের বন্ধুর ফার্ম হাউস। জিজ্ঞেস করলাম বন্ধুর নাম কি, উত্তর তো দিলই না, আমাকে একবারে দূর দূর করে তাড়িয়ে দিল। ঠিকানাটা দাও। এক সেকেন্ড স্যার, হ্যাঁ এই যে। সঙ্গে সঙ্গে খবর গেল মরিসের কাছে। সে তখন চেডিংটনের একটা হাসপাতালে মিলসের সঙ্গে কথা বলছিল নতুন কোনো তথ্যের আশায়। ওই কথাবার্তা স্থগিত রেখে চার্লসের পাঠানো ঠিকানায় ছুটলেন তিনি। বিস্তীর্ণ জঙ্গলের কিনারে দাঁড়িয়ে আছে দোতলা ফার্ম হাউসটা। এদিকে কোনো ঘরবাড়ি নেই, এটাই শেষ বাড়ি। পুরনো ভাঙা দেওয়াল, উঠোনে আগাছার জঙ্গল। বাইরে থেকে দেখে মনে হবে অনেক দিন এখানে কেউ থাকেনি। কিন্তু দরজা ভেঙে যেই পুলিশ ভেতরে ঢুকলো, সভ্যতার গন্ধ ধাক্কা মারল সবার নাকে। মেঝেতে ছড়ানো ছিটানো স্যান্ডউইচের কাগজ, টেবিলে বেশ কয়েকটা চায়ের কাপ, এক কোণে অসংখ্য সিগারেট বাট। আরেকটা বস্তু ঘরের অবহেলিত কোণায় ধুলোয় লুটোচ্ছিল। ওটা দেখে মরিস আর চার্লস দুজনেই নিশ্চিত হয়ে গেলেন ওরা ঠিক জায়গাতেই এসেছে। কারণ ঘরের কোণে যে বস্তুটা পড়েছিল সেটা আর কিছুই নয়, পোস্ট অফিসের সিল করা একটা বস্তা। দ্রুত হাতে কাজ শুরু করলো ফরেনসিক টিম। এই কেসে একটা বড় ভূমিকা রেখেছিল আঙুলের ছাপ। ডাকাত দল যত নিখুঁত পরিকল্পনা করে ডাকাতি করেছিল, তার পরের কাজগুলো ততটা নিখুঁত করতে পারেনি। সারা বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। দাবার বোর্ড, সিগারেটের কৌটো, সসের বোতল, সব জায়গায় পাওয়া গেল অজস্র ফিঙ্গারপ্রিন্ট। সেই সঙ্গে দোতলার একটা ঘর থেকে উদ্ধার হলো প্রায় 10,000 পাউন্ড কাঁচা টাকা। সেদিনই সিল করে দেওয়া হলো ফার্ম হাউস।
মালিকের খোঁজ শুরু হলো। তারপর থেকেই তদন্তের চরিত্র বদলে গেল। এর আগে পুলিশ অনুমান করছিল, খোঁজ করছিল, অন্ধকারে হাতড়াচ্ছিল, কিন্তু এখন তাদের হাতে এমন কিছু তথ্য এসেছে যা মিথ্যে কখনোই হতে পারে না, আর তা হলো ফিঙ্গারপ্রিন্ট। ইন্সপেক্টর মরিস জানতেন এই কেস আর ছড়িয়ে ছিটিয়ে নেই। এই কেস ক্রমশ সংকুচিত হচ্ছে, আর সংকোচনের প্রতিটা ধাপে কেউ না কেউ ধরা পড়বেই। ফরেন্সিক রিপোর্ট প্রথম যে নামটা নিয়ে এলো সেটা নতুন কোনো নাম নয়। লন্ডনের আন্ডারওয়ার্ল্ডে নামটা বহুবার শোনা, মাইক। ছোটখাটো ডাকাতি, জালিয়াতি, সহিংস অপরাধ এসবই ছিল তার ফাইলে, কিন্তু কখনোই এমন কিছু সে করেনি যা সারা দেশ কাঁপিয়ে দেবে। এবার মাইকের নামটা দেশের সবচেয়ে বড় ডাকাতির সঙ্গে জুড়ে গেল। মরিস আর দেরি করলেন না। তিনি জানতেন অপরাধীরা ভয় পেলে ভুল করে, আর ওদের ওই একটা ভুলের অপেক্ষা করে পুলিশ। মাইক লন্ডনেই গ্রেফতার হলো। সন্ধ্যায় সে তখন হ্যারির পাবে বসে স্কচ খাচ্ছিল। ডাকাতির পরদিন থেকেই ব্রুসের কোনো খবর নেই। ওর বাড়িতে গিয়েও ওকে পাওয়া যায়নি। শুধু ব্রুস নয়, ব্রুসের স্ত্রী, সন্তান কেউই বাড়িতে নেই। বিষয়টা একটু হলেও ভাবাচ্ছিল মাইককে। এমন তো হওয়ার কথা নয়। অবশ্য হলেই বা কি, তার আর কি। এখন তার পকেট গরম, মদ খাবে আর তাস পেটাবে। সবে একটা বোতল শেষ করে আরেকটা আনার জন্য ওয়েটারকে ইশারা করছিল মাইক। ঠিক তখনই চার্লস এসে বসলো ওর সামনে। মাইক অ্যান্ডারসন, কে আপনি? আপনার সঙ্গে কিছু কথা ছিল, একটু বাইরে আসবেন? কে রে ভাই তুমি? এখন ডিস্টার্ব করছো কেন? আমার নাম চার্লস। স্কটল্যান্ড ইয়ার্ডের নাম শুনেছেন তো? আমি ওখানে চাকরি করি। চলুন এবার। মুহূর্তের মধ্যে সমস্ত নেশা কেটে গেল মাইকের। জুলু জুলু চোখে সে তাকালো চার্লসের দিকে, আর ঠিক তখনই একটা নতুন স্কচের বোতল এনে টেবিলের ওপর রাখলো ওয়েটার। বোতলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চার্লস বলল, ভালোই তো আনন্দ করছেন, চলুন আমরা একটু আনন্দ করি এবার, কেমন? কোনরূপ কোনো উচ্চবাচ্য করল না মাইক। করে কোনো লাভ নেই সেটা সে জানত। চুপচাপ সে উঠে দাঁড়ালো। মাইকের গ্রেফতার হওয়ার পর থেকেই শুরু হলো ভাঙন। ফার্ম হাউস থেকে বেরিয়ে গ্রেট ট্রেন রবারি গ্যাং একসঙ্গে থাকেনি। তারা কাজের সময় এক ছিল, কিন্তু কাজের পরে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে। সবার পকেটে তখন গরম করকরে পাউন্ড। প্রত্যেকে ভেবেছিল সে একা, সে নিরাপদ। পুলিশ ঠিক এই ওভার কনফিডেন্সের সুযোগটাই কাজে লাগালো। একজন ধরা পড়া মানে শুধু আর একজন ধরা পড়া নয়, মানে তার পরিচিত লোকজন, তার গতিবিধি সবই তখন পুলিশের হাতের মুঠোয়। মাইককে জিজ্ঞাসাবাদ শুরু করলো স্কটল্যান্ড ইয়ার্ড। মিস্টার মাইক, শেডিংটনের ফার্ম হাউসে আপনি কি করছিলেন জানতে পারি? মাইক গ্রেফতার হওয়ার সময় হকচকিয়ে গেলেও এতক্ষণে তার মাঞ্জামারা শরীরে বল ফিরে এসেছে। মাথাটাও কাজ করছে অল্প বিস্তর। মাইক বলল, ওটা আমার এক বন্ধুর ফার্ম হাউস। মাসখানেক আগে একবার গেছিলাম আমি ওখানে। কি নাম আপনার বন্ধুর? ব্রড, নিউ ওয়েল স্ট্রিটে বাড়ি। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সে আমরা জিজ্ঞেস করব। আপনি একাই গিয়েছিলেন? না, হ্যাঁ আমি আমি একাই গেছিলাম। হ্যাঁ, শিওর? ইয়েস। বেশ, কবে গিয়েছিলেন? 2nd of July, আই গেস। কেন বলুন তো? বলছি ফিরলেন কবে? তারপরের দিনই। মরিস চাইছিলেন মাইক যেন নিজের মুখেই পুরোটা স্বীকার করে। এমনিতেই এখন এটা ওপেন অ্যান্ড শাট কেস। ফিঙ্গারপ্রিন্ট এই কেসকে জলের মতো সোজা করে দিয়েছে। মরিস বললেন, আপনার বন্ধু নিশ্চয়ই আপনার বলা কথাগুলো সমর্থন করবেন, তাই তো?
অফকোর্স। বেশ, ওনাকেও ডাকা হয়েছে, উনি আসছেন। তারপর বাকি গল্পটা শুনবো। সত্যি সত্যি ব্রডকে স্কটল্যান্ড ইয়ার্ডে ডেকে পাঠিয়েছিলেন মরিস। ব্রড আসতেই মাইক জোকের মুখে নুন পড়ার মতো সিটিয়ে গেল। মরিসকে বলল, আমি আমি সব খুলে বলছি, এটা আমার প্ল্যান ছিল না। তাহলে কার প্ল্যান ছিল? ব্রুস। ব্রুস কোথায় এখন? জানি না, ডাকাতির পর থেকে ওর আর কোনো খোঁজ নেই। কি প্ল্যান হয়েছিল শুনি? ওই ওই হ্যারির পাবেই ব্রুস একদিন আমার সঙ্গে লাকি লেনের পরিচয় করিয়ে দিয়েছিল। ও বাবা, সব গুণধর এক জায়গায় হয়েছিলেন। এনিওয়ে, কন্টিনিউ। লেনই প্রথম আইডিয়াটা দেয়। ওর কাছে নাকি ভেতরের খবর ছিল ব্যাংক হলিডের আগের দিন প্রচুর টাকা ঢুকবে লন্ডনে। আমাদের 75 আর ওর 25-এ বকরা হয়। তারপর আমি আর ব্রুস শুরু করি জায়গা খোঁজা, কোথায় কিভাবে লুট করব। জর্জ নামের একজনের সঙ্গে আমাদের আলাপ হয়। ও আগে ট্রেন চালাতো, ওকেও দলে টেনে নিলাম। যদিও শেষ পর্যন্ত ট্রেনটাও চালাতে পারেনি, তাই তো? না স্যার, ইডিয়েট, কিরকম বিয়াক্কেল ভাবুন একবার। চাপ! সিগন্যাল কিভাবে পাল্টেছিলে? একটা ব্যাটারি চালিত লাল বাতি নিয়ে গেছিলাম আমি সঙ্গে করে, ওটাই লাগিয়ে রেখেছিলাম ট্রেন আসার আগে। ব্রিলিয়েন্ট। টাকাটা গাড়িতে নিলে কি করে? হিউম্যান চেইন স্যার। ও বাবা, তার মানে তো অনেক লোক ছিল। আর কে কে ছিল শুনি? ব্রুস একটা গ্যাং ভাড়া করেছিল স্যার, চেডিংটনের ওদিকের। ওদের আমি চিনি না, বিশ্বাস করুন, সত্যি চিনি না। টাকাগুলো কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চুপ করে গেল মাইক। তার বাড়িতেই রয়েছে টাকাগুলো। শেষে একটা শেষ চেষ্টা করে দেখল সে। মাইক বলল, টাকা ব্রুসের কাছে আছে। টাকা নিয়েও সবার শেষে বেরিয়েছিল। আমাকে বলেছিল লন্ডন ফিরে গিয়ে দেবে, কিন্তু ওরই কোনো পাত্তা নেই। সন অফ বিচ। এই কেসের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ফিঙ্গারপ্রিন্ট। মাইক যখন ভাড়া করা গ্যাংয়ের সদস্যদের নাম বলতে পারল না, তখন ফার্ম হাউসে পাওয়া ছাপগুলোর সঙ্গে পুলিশ নিজেদের ডেটাবেস মেলাতে শুরু করল। সেদিন রাতেই নিজের বাড়ি থেকে গ্রেফতার হলো জর্জ। বেশ কয়েক হাজার পাউন্ড ওর বাড়িতেই পাওয়া গেল। জেরার সময় টাকার ব্যাপারে মাইকে ঠিক উল্টো কথাই বলল জর্জ। সে বলল, টাকা তো ফার্ম হাউসে বসেই ভাগ হয়ে গেছে, যার যার টাকা তার কাছে আর কি। আই সি। তোমার ভাগে কত ছিল? আমার এই 300,000। বাকি টাকা কোথায়? তা তো জানি না স্যার। আমি টাকার ব্যাপারে মাইকো এবার আর মিথ্যে বলতে পারল না। তার বাড়ি থেকে উদ্ধার হলো রয়্যাল মেল ট্রেনের চুরি যাওয়া টাকার বেশ কয়েকটা বান্ডিল। বলা বাহুল্য, মাইক নিজেও প্রায় অর্ধেকের মতো খরচ করে ফেলেছিল ওই টাকা। এমনিতেই বাজারে তার অনেক ধার হয়ে গিয়েছিল। টাকা হাতে পেয়েই আগে সেগুলো মিটিয়েছে সে। ওতেই প্রায় 3 ভাগের 1 ভাগ টাকা চলে যায়। জর্জ গ্রেফতার হওয়ার পরপরই চেডিংটনের গ্যাংটাও গ্রেফতার হলো। এমনিতেই ওরা ছিল কম বয়স্ক ছেলে ছোকরা। টাকা পেয়ে আর নিজেদের আটকে রাখতে পারেনি। ইচ্ছে মতো খরচ শুরু করে দিয়েছিল। দামি গাড়ি কেনা, বন্ধু বান্ধব নিয়ে মদ মাংসের উল্লাস, দেদার জুয়া। পুলিশ ওদের গ্যাংটাকে একটা জুয়ার ঠেক থেকেই গ্রেফতার করল। যতজন গ্রেফতার হয়েছিল সবাই একটা কথাই বলছিল, এই প্ল্যানটা ব্রুসের। এমনকি ফার্ম হাউসের মালিক ব্রডও বলেছিল ব্রুস ওর কাছ থেকে 10 দিনের জন্য ভাড়া নিয়েছিল ফার্ম হাউসটা। কিন্তু প্রশ্ন হলো, ব্রুস কোথায়? সারা ইংল্যান্ড তন্ন তন্ন করে খুঁজেও ব্রুসের পাত্তা পাওয়া গেল না। যে মদের থেকে ব্রুস বসতো, যাদের সঙ্গে আড্ডা দিত, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো। এডিনব্রা থেকে গ্রেফতার করে লন্ডনে আনা হলো লাকি লেনকে। জেরার সময় সে বলল, ডাকাতির পর ব্রুস আমার বাড়িতে গিয়েছিল স্যার, আমার শেয়ারটা দিতে। তারপর ব্রুস কোথায় গেল? তা জানি না স্যার। আপনি জিজ্ঞেস করেননি?
করেছিলাম স্যার, কিন্তু ঠিক করে কিছু বলেনি আমাকে। বলেছিল আপাতত লন্ডনে ফিরবে না। ব্রুসকে আপনি কতদিন ধরে চিনতেন? বেশি দিন না। বাকিদের কেস কোর্টে উঠল। কারো 5 বছর, কারো 10 বছর, কারো 15 বছরের সাজা হলো। ব্রুস কিন্তু তখনও নিরুদ্দেশ। ইংল্যান্ডের সমস্ত অলিতে গলিতে ব্রুসের ছবি দেওয়া পোস্টার সাঁটানো হলো। ধরিয়ে দিতে পারলে 1000 পাউন্ড পুরস্কার। কিন্তু তাও ব্রুসের টিকির সন্ধানও পেল না স্কটল্যান্ড ইয়ার্ড। 2 বছর ঘুরে গেল, মরিস অবসর নিলেন। ব্রুস কিন্তু তখনও নিরুদ্দেশ। রয়্যাল মেল ট্রেন রবারির কেস কিন্তু বন্ধ হলো না। চার্লস এবার দায়িত্ব নিল। মাইক, জর্জ সবাই তখন জেলে। আর ব্রুস কোথায় গেল? ব্রুস তখন ইংল্যান্ড থেকে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে মেক্সিকোর এক প্রত্যন্ত গ্রামে ঘর সংসার করছে। পুলিশের কাছে ব্রুসের কোনো তথ্য ছিল না। বাকিদের মতো টাকা হাতে পেয়ে সে উল্লাসে ফেটে পড়েনি, বরং সবাই বেরিয়ে যাওয়ার পর ওই ফার্ম হাউসে বসে বসে পরবর্তী পরিকল্পনা সে সাজিয়ে নিয়েছিল। মাইক আর জর্জকে যদিও সে বলেছিল যে ফার্ম হাউসটা পুড়িয়ে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্রুস করেনি। ততক্ষণে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইংল্যান্ডে আর নয়। ফার্ম হাউসে যা যেমন ছিল তেমনটাই রেখে বেরিয়ে পড়ে ব্রুস। তার নিজের কোনো ফিঙ্গারপ্রিন্ট ওখানে নেই। গ্লাভস ছাড়া সে কোনো কিছুই স্পর্শ করেনি যতদিন সে ওই বাড়িতে ছিল। পুলিশ যদি ওই ফার্ম হাউসের খোঁজ পেয়েও যায়, ওকে ধরতে পারবে না। বাড়ি ফিরে 2 দিনের মধ্যেই ফেক পাসপোর্ট নিয়ে বেরিয়ে পড়ল ব্রুসের স্ত্রী আর তাদের 3 বছরের সন্তান। ইংল্যান্ড থেকে প্রথমে ফ্রান্স, সেখান থেকে স্পেন ঘুরে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় বছরখানেক থাকলো ওরা। তারপর পাড়ি দিল মেক্সিকো। ব্রুস ভেবেছিল 4-5 বছর পর সব শান্ত হয়ে যাবে, তামাদি হয়ে যাবে রয়্যাল মেল ট্রেন রবারি। সেও তখন ফিরে আসবে লন্ডনে। সেই হিসেব মতো 5 বছর পর 1970 সালে আবার লন্ডনে পা রাখল ব্রুস। ইতিমধ্যে অনেক কিছু বদলে গেছে। ব্রিক্সটনের আড্ডাগুলো সব উঠে গেছে। তাছাড়া লন্ডনের অপরাধ জগতে ব্রুসকে তখন আর কেউ চেনে না। এক প্রকার নিশ্চিত হয়েই জীবনযাপন শুরু করল ব্রুস। কিন্তু এই নিশ্চয়তা খুব বেশি দিন টিকল না। দ্রুতই চার্লসের এক চরের নজরে পড়ে গেল রয়্যাল মেল ট্রেন ডাকাতির মূল হোতা ব্রুস রোনাল্ড। সেদিনই অক্সফোর্ড স্ট্রিট থেকে গ্রেফতার করা হলো ব্রুসকে। শেষ হলো দীর্ঘ 5 বছরের তদন্ত। জেরার সময় চার্লস ব্রুসকে জিজ্ঞেস করেছিল, তোমার কাছে তো টাকা পয়সা যথেষ্ট ছিল, তাহলে তুমি ফিরে এলে কেন? তুমি চাইলে তো মেক্সিকোতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতে। বিরক্ত হয়ে উঠেছিলাম স্যার। অচেনা অজানা দেশে কিছুই ভালো লাগতো না। লন্ডনের কথা মনে পড়তো, এখানের লোকজনের কথা মনে পড়তো, আর প্রায় মনে হতো আমি বাকিদের ঠকিয়েছি। মাইক তো আমার আজকের সঙ্গী নয়, সেই কিশোর বয়স থেকে ওকে চিনি। আর শেষ পর্যন্ত আমি কিনা ওকে ফাঁসিয়ে পালিয়ে গেলাম। তাহলে ফিরে এসে পুলিশের কাছে এলে না কেন? আমি ধরা দেওয়ার জন্য ফিরে আসিনি স্যার। ভেবেছিলাম এসে ভালো উকিল ধরে মাইককে ছাড়িয়ে নেব, তার হলো না। আমাদের আজকের কাহিনী এই পর্যন্তই। তবে শেষ করার আগে কিছু তথ্য আপনাদের শুনিয়ে যাই। বর্তমান পৃথিবীতে 2.5 মিলিয়ন পাউন্ড খুব একটা বড় অঙ্কের টাকা নয়। অনেকেই হয়তো ভাবছেন মাত্র এই কটা টাকার জন্য এত কিছু, কিন্তু 1963 সালে টাকার মূল্য আর এখনকার টাকার মূল্য এক তো হতে পারে না। সেই সময়ের 2.5 মিলিয়ন মানে বর্তমানে প্রায় 65 মিলিয়ন পাউন্ড। পুলিশ শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে মাত্র 4 লক্ষ পাউন্ড।
ব্রুস যদি স্বার্থপরের মতো বিশ্বাসঘাতকতা না করত, যদি সে ওই ফার্ম হাউসে আগুন ধরিয়ে দিয়ে পালাতো, তাহলে হয়তো কেউই গ্রেফতার হতো না, বা গ্রেফতার হলেও পুলিশ কিচ্ছু প্রমাণ করতে পারত না। এই কেসটা নিয়ে বলতে গিয়ে মরিস পরবর্তী জীবনে অনেকবারই একটা কথাই বলেছিলেন, আ হলো শো অফ স্ট্রেংথ, যার বাংলা মানে করলে দাঁড়ায় বজ্র আটনি ফসকা গেল। পরবর্তীকালে মাইক, জর্জ সহ অনেকেই জেল থেকে ছাড়া পায়। মাইক লন্ডনের পাট চুকিয়ে চলে যায় ইটালিতে, আর কোনোদিন কোনো অপরাধের সঙ্গে তার নাম জড়ায়নি। অন্যদিকে 25 বছরের সাজা হয় ব্রুসের, যদিও 10 বছর পর 1978 সালে জেল থেকে ছাড়া পায় সে। তার প্রায় 20 বছর পর অর্থাৎ 1995 সালে নিজের আত্মজীবনী প্রকাশ করে ব্রুস। সেই বইয়ের নাম অ্যান অটোবায়োগ্রাফি অফ আ থিফ। ব্রুস মারা যায় 2010 সালে 81 বছর বয়সে। 1978 সালে জেল থেকে বেরোনোর পর ব্রিটিশ মিডিয়া ব্রুসের নাম দিয়েছিল দ্য ফর্মার ক্রিমিনাল। মৃত্যুর আগে পর্যন্ত এই নামের বোঝা বইতে হয়েছিল ব্রুসকে। যতদিন সে বেঁচে ছিল কোনোভাবেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। সারাক্ষণ একটা অদৃশ্য দেওয়াল তাকে আলাদা করে রেখেছিল আর 5টা সাধারণ মানুষের থেকে। আজকের কাহিনী এই পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো অপরাধের ঘটনা নিয়ে। ভালো থাকবেন। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা।